সবাইকে শুভেচ্ছা। আমাদের নিয়মিত আয়োজন শুরু করছি খেলাধুলা বিষয়ক আড্ডা। আড্ডাই বলবো এটাকে, কারণ আসলে ফর্মাল যে টক শো সেইগুলোর চেয়ে বাইরে গিয়ে আমরা আসলে আলোচনা করতে চাই। আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই সেগুলো আসলে সাধারণ মানুষের মনের কথা, আপনাদের মনের কথা, এইগুলো নিয়ে আসলে আমাদের আজকের আলোচনা সাজানো হয়েছে। আমাদের সঙ্গে আছেন যথারীতি আমাদের গেমপ্লিফায়ার সিও মুশিউর রহমান ভাইয়া, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের সোহেল, হাবিব রহমান সোহেল, এবং এবং আমি বদিউজ্জামান মিলন। তো আজকে আমাদের আসলে আলোচনার মূল বিষয়বস্তুটা সাজানো হয়েছে। আপনারা সবাই এরই মধ্যে জেনে গেছেন যে এশিয়ান কাপ বাছাই কোয়ালিফাই ম্যাচ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, এবং ম্যাচটি হবে আগামী 25শে মার্চ সন্ধ্যা 7:30টায় জওহরলাল নেহেরু স্টেডিয়াম শিলংয়ে, ভারতে। তো এই ম্যাচটাকে ঘিরে গত কয়েকদিন ধরে বাংলাদেশের যে হাইপ, বিশেষ করে হামজা দেওয়ান চৌধুরী, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বড় তারকা, বাংলাদেশ দলের প্রথমবার অভিষেক হতে যাচ্ছে। এর বাইরে আমাদের বাংলাদেশের অন্যান্য যে ফুটবলাররা রয়েছেন, জামাল ভুঁইয়া সহ, রাকিব হোসেন এবং তারেক কাজী সহ প্রবাসী আরো কাজেমাল কুরেশি আছেন। এই দলটা, বাংলাদেশ দলটা এবং ভারতের সঙ্গে প্রথম ম্যাচ কিভাবে খেলবে, এই ম্যাচ নিয়ে কতটা হাইপ উঠেছে ভারতীয় মিডিয়াতে এবং বাংলাদেশে, সব মিলিয়ে আজকের এই আলোচনা। আমি শুরুতে একটু সোহেলের কাছে যাইতে চাচ্ছি। সোহেল, আপনি যদি বলেন যে আসলে এই ম্যাচটাকে আপনি কিভাবে দেখছেন, বিশেষ করে ভারতের সঙ্গে এর আগে অনেকগুলো ম্যাচ আমরা খেলেছি, কিন্তু এই ম্যাচটাকে একটু ব্যতিক্রমী বলা হচ্ছে। আপনার মূল্যায়নটা কি? ধন্যবাদ আমাদের মিলন ভাই। মশিউর ভাই, আপনাকে ধন্যবাদ। আহ, বাংলাদেশের এই ম্যাচটা আসলে মানে বাংলাদেশের ফুটবল ইতিহাসে আমার মনে হচ্ছে একটু মানে অন্যরকম একটা মাত্রা যোগ করছে। এটার একমাত্র কারণ হলো হামজা চৌধুরী। এটা ডেফিনেটলি বলতে হবে। কারণ বাংলাদেশের মানে বাংলাদেশের ইতিহাসে হয়তো বা আমরা শুনেছি কাজী সালাউদ্দিনের কথা, কিংবা শেখ আসলাম, কিংবা এই ধরনের গাউস গাপ্পার, এদের সাব্বির, কায়সার হামিদ, অনেক বড় বড় তারকা ছিলেন। কিন্তু আসলে তারা রিজিওনাল, তারাই মানে সাউথ এশিয়ান বা এশিয়ান লেভেলেও বলা যাবে না, সাউথ এশিয়ান লেভেলে হয়তো ওনারা বেস্ট ফুটবলার ছিলেন। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা, ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের ওয়ান অফ দা টপ মানে ফুটবল লিগ, হয়তো স্প্যানিশ লিগ কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগ, এই দুইটাকে যদি আমরা টপ লিগ মানে ধরি, সেই ক্ষেত্রে হয়তো ইংলিশ প্রিমিয়ার লিগকে আপনি 1 নম্বরে রাখতে পারেন, কিংবা কখনো 2 নম্বরে রাখতে পারেন। এটা ভেরি করবে। কিন্তু এই টপ লিগে খেলা এক্সপিরিয়েন্স একটা প্লেয়ার যখন বাংলাদেশ ফুটবলে আসে এবং বাংলাদেশের লাল সবুজ জার্সিতে সে খেলবে, এটা অনেক বড় একটা বিষয়। এবং আপনি দেখেন, আহ, হামজা চৌধুরী যখন আসছে, হামজা চৌধুরীকে মোকাবেলা করার জন্য তারা ইন্ডিয়া তাদের মানে সেরা ফুটবলার বলা যায় সুনীল ছেত্রী, যে অবসর নিয়ে ফেলছিল, তাকে কিন্তু আবার ফিরে আনছে। এটা শুধুমাত্র হামজা চৌধুরীর ক্ষেত্রে কারণে হয়েছে। হামজা চৌধুরী যদি না থাকতো তাহলে সুনীল ছেত্রীকে হয়তো ফেরানোর কোনো চান্স ছিল না। তো এই ক্ষেত্রে বলবো যে ম্যাচটা যেহেতু এশিয়ান কোয়ালিফাইং রাউন্ড, এবং এশিয়ান কোয়ালিফাইং রাউন্ড হওয়ার ক্ষেত্রে ফলে বাংলাদেশ যদি এখানে জিততে পারে এবং নেক্সট ম্যাচ গুলোতে আরো প্রভাব বিস্তার করতে পারে, বাংলাদেশ এশিয়ান লেভেলে হয়তো একটা পরাশক্তি হিসেবে আহ, না হলেও একটা উল্লেখযোগ্য একটা শক্তি হিসেবে আবির্ভূত হতে পারবে। সেটা হামজা চৌধুরীর হাত ধরে যদি সম্ভব হয়। তবে এক্ষেত্রে আমার মনে হয় যে হামজা চৌধুরী তো এককভাবে খেলবে না, খেলাটা যেহেতু 11 জনের, আহ হামজা চৌধুরীর সাথে পুরো টিম যখন ফাইন টিউনিংটা ভালোভাবে করতে পারবে, টিউনিংটা ভালো হবে, তখন হয়তো বা একটা ভালো রেজাল্ট আসবে। তো আশা করি বাংলাদেশের ফুটবলে একটা ইতিবাচক পরিস্থিতি লক্ষ্য করা যাবে হামজা চৌধুরীর হাত ধরে। আমি এভাবেই দেখি ম্যাচটাকে। তো জয় পরাজয় পরের কথা, বাট বাংলাদেশের ফুটবল ইতিহাসে একটা উল্লেখযোগ্য ঘটনা তো হতে যাচ্ছে এই বিষয়টা। প্লাস বাংলাদেশ ভালো ফুটবল খেলবে, এবং এক্সপেক্টেড যে ফুটবল আমরা আশা মানে ইয়া ছিল সবার মধ্যে, যে যে ধরনের ভালো ফুটবল নিয়ে সবাই যেটা আশা করতেছে, সেটা আমরা দেখতে পারবো আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, আমার কিছু প্রশ্ন ছিল যে জি। আপনাদের কাছে, যে হামজা চৌধুরী বাংলাদেশে যখন পা রাখলেন, রাইট, বিশাল সংবর্ধনা দেয়া হলো তাকে। তো বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের মানুষের মনের ভিতরে ফুটবলের প্রতি অনেক ভালোবাসা রয়েছে, তাই না? তো হামজা চৌধুরীর প্রিমিয়ার লিগের অ্যাচিভমেন্ট
বা ট্র্যাক রেকর্ড সম্পর্কে সংক্ষেপে কি কিছু বলা যায় আমাদের ইউজারদের জন্য বা কমিউনিটির জন্য? অবশ্যই আচ্ছা এটা আসলে সোহেল আপনি আগে বলবেন। আহ, আচ্ছা, আমি একটু, হ্যাঁ এখানে একটু বলি। সেটা হচ্ছে হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে, এটা সবাই আমরা জানি। তো তার অ্যাচিভমেন্ট আসলে একজন ফুটবলের অ্যাচিভমেন্ট কি হিসাবে আমরা সাধারণ যারা দর্শক, যারা ভক্ত সমর্থক, তারা কিভাবে বিচার করি যে গোল করলেই সে অনেক বড় বড় মাপের ফুটবলার। কিন্তু হামজা চৌধুরী তো আসলে গোল করার না, উনি হলেন ডিফেন্ডার। ডিফেন্ডারদের আসলে নামের পাশে গোল খুবই কম থাকে। তো তবুও আমি একটা ভিডিও দেখলাম, হামজা চৌধুরী খুব ক্রিটিক্যাল জায়গা থেকে কিন্তু গোল করতে পারেন, ওনার নামের পাশে বেশ কিছু গোল আছে। হ্যাঁ, তো উনি লেস্টারে খেলতেন। উনি 5 বছর বয়স থেকে লেস্টারের, আহ 7 বছর বয়স একাডেমিতে। থেকে লেস্টারের একাডেমি ফুটবলে একাডেমিতে সে তার হাতে খড়ি, সেখানে সে বেড়ে উঠছে। এবং 2016 সালে সম্ভবত সে প্রফেশনাল ফুটবল লিগে তার যাত্রা শুরু। তো তার হাত ধরে বলতে মানে সে হইলো লেস্টার একবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। তো জি। সে সম্ভবত ওই টিমে থাকলেও সে বেঞ্চে বসেছিল, সে নিয়মিত খেলে নাই। তবে এফএ কাপ চ্যাম্পিয়ন ছিল লেস্টার একবার। এফএ কাপ হুম, চ্যাম্পিয়ন যখন হয়েছে তখন সে নিয়মিত খেলছে। হ্যাঁ, ঠিক আছে, তো এই হ্যাঁ। তার এক্সপিরিয়েন্সের জায়গাটা ওখানে যে এফএ কাপ কিন্তু আসলে মোর কম্পিটিটিভ একটা ফুটবল টুর্নামেন্ট ইংল্যান্ডে। ওখানে অনেক সময় দেখা যাচ্ছে যে এবার তো লিভারপুল অলরেডি আউট, ম্যান সিটি আছে। লিভারপুলকে একটা চতুর্থ সারির দল হারাই দিছে, লিভারপুলের আর মতো একটা টিমকে জিনিস, যে প্রিমিয়ার 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 লিগে খুব খুব ভালো মানে শীর্ষে আছে। তো ওই এই ধরনের কম্পিটিটিভ জায়গাতে কিন্তু লেস্টারকে চ্যাম্পিয়ন করছে আর হামজা একটা জিনিস কি চৌধুরীরা। বলেন যে ইংল্যান্ড ন্যাশনাল আন্ডার 21 ফুটবল টিমে কিন্তু তার একটা ডেবু হয়েছিল, কিন্তু সেখানে সে ভালো করে না এবং হ্যাঁ শেষ পর্যন্ত ওই জায়গাটা যদি একটু বলেন আর কি, যে সে আসলে কেন। হ্যাঁ, এইটা আমার মনে হয় আপনি একটু অ্যাড করে দেন, আমার বিস্তারিত জানা নেই। হ্যাঁ, এইটা হয়েছে আপনার 2018 সালে আন্ডার 21 ইংল্যান্ডের যে বয়স ভিত্তিক ফুটবল ছিল, ওই ফুটবল টিমে কিন্তু হামজা চৌধুরী খেলেছেন। বাট হামজা ওইখানে খুব একটা ভালো সুবিধা করতে পারেন নাই এবং শেষ পর্যন্ত তিনি ভেবেছেন যে যা ইংল্যান্ড জাতীয় দলে তিনি হয়তো ওইভাবে নিজেকে শো করতে পারবেন না বা তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। এবং তার সঙ্গে সঙ্গে তার বাবার বা মায়ের একটা সূক্ষ্ম বাসনা বা ইচ্ছায়, যেটাই বলে ডিজায়ার ছিল যে হামজা বাংলাদেশের জার্সিতে খেলবেন। আপনারা অবশ্যই জানেন, যে জানা আছে, হামজার বাড়ি হবিগঞ্জের বাহুবলের স্নান ঘাটে। আমি গিয়েছিলাম সেই বাড়িতে, দেখে এসেছি। হামজা যখন গত সোমবারে সিলেটে এলেন, ওই সময় এয়ারপোর্ট থেকে সিলেট হয়ে বাহুবল পর্যন্ত যে উন্মাদনা, যে হাইপ, এবং তার বাড়িতে গিয়ে দেখে এসেছি। মানে এটা আসলে বাংলাদেশে আমার যেটা মনে হয়, মেসি যখন আর্জেন্টিনা দলটা নাইজেরিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল, আপনার মনে থাকার কথা সোহেল, দুই হাজার এরপরে এগারো হয়তো সালে 2011 সালের 6 সেপ্টেম্বর, এরপরে হয়তো এত বড় তারকা ফুটবলার হয়তো এসেছে, কিন্তু এই ধরনের হাইপটা বাংলাদেশে দেখা যায়নি। তো এই বাহুবলে তার ফ্যামিলি, তার পরিবার, তার বাবার বাড়ি, তার মায়ের বাড়ি, তো তারা যেহেতু এক ধরনের তাকে মৌন একটা সম্মতি বা তাদের একটা ইচ্ছা ছিল যে তাদের ছেলে বাংলাদেশের হয়ে খেলবে, এবং তিনিও সেই সম্মতিটা দেন। এবং প্রথম যখন সংবাদ সম্মেলন করলেন তাদের বাড়ির উঠানে, আমরা কিন্তু প্রশ্নটা করেছিলাম যে আপনি কেন ইংল্যান্ড দল থাকতে আপনি বাংলাদেশে কেন জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা পোষণ করলেন। এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যেদিন পরে অফিসিয়াল প্রেস কনফারেন্সটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজিত, সেটাতেও কিন্তু একই প্রশ্ন উঠে এসেছিল এবং তিনি দুইবারই ওই একই কথা বলেছিলেন। আসলে তিনি অনেকদিন ধরেই ভাবছিলেন, তিনি হুট করে এই সিদ্ধান্তটা নেননি, কিন্তু তিনি ভাবছিলেন যে আসলে বাংলাদেশের হয়ে তিনি খেলতে চান এবং পরিবারের সঙ্গে কথা বলেছেন। তারপরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি তাবিথ আওয়াল তার সঙ্গে দেখা করেছেন, বাংলাদেশের ফুটবল নিয়ে পরিকল্পনাটা জানিয়েছেন, এবং সব মিলিয়ে বাংলাদেশের যে ওয়ার্ম রিসিপশন, বাংলাদেশের মানুষের যে ভালোবাসাটা পেয়েছেন, সব মিলিয়ে তাকে বাংলাদেশের হয়ে খেলতে উদ্বুদ্ধ করেছে আমি বলবো, এবং তিনি সেটাই বলেছেন। তো এই হচ্ছে মোটামুটি তার ক্যারিয়ার। এখন আমি বাংলাদেশ। একটা জিনিস ইয়া মিলন ভাই, আপনার সাথে ইয়ে করি। জি। আসলে বাংলাদেশের সৌভাগ্য আর কি। হ্যাঁ, জি। সে যখন আন্ডার আন্ডার 21 খেলছে ইংল্যান্ডে, ওখানে ভালো করতে পারে নাই আসলে। ওখানে তো আরো অনেক ভালো মানের ফুটবলার আছে ডেফিনেটলি, অবশ্যই, এটা অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস অস্বীকার করার সুযোগ ফুটবলার নাই। গুলো। তো
ওখানে যখন সে ভালো করতে পারে নাই, দ্যাট মিনস তার জন্য ইংল্যান্ড ফুটবল মানে ন্যাশনাল টিমের দরজা বন্ধ হয়ে গেছে, এটা সে ভালো করে বুঝতে পারছে। তো ওই জায়গাতে আসলে বাংলাদেশ সৌভাগ্যবান, কারণ বাংলাদেশে তো এই ধরনের ফুটবলার নাই। তো সে একটা ন্যাশনাল টিম পাবে, বাংলাদেশে এরকম একজন ভালো মানের ফুটবলার পাবে, মানে দুয়ে দুয়ে চার মিলে গেছে আর কি। হ্যাঁ, আমরা এই এখানে ধরনের আমি আরেকটা আসলে, জিনিস বলতে, হ্যাঁ, আমি একটা আপনার একটা সঙ্গে আমি আরেকটা শেষ জিনিস করি, বলতে। একটু শেষ হ্যাঁ, করি, বলেন। একটু শেষ করি। হুম। ইউরোপের কিন্তু আমরা এরকম অনেক দেখছি, যেমন ধরেন আফ্রিকান অনেক ফুটবলার আছে যারা ইউরোপে হুম। ক্লাব ফুটবলে কিংবা জন্মসূত্রে তারা হয়তো দেখা গেলো ফ্রান্সের কিংবা ইংল্যান্ডের কিংবা স্পেনের কিংবা জার্মানির খেলে। তো হুম। আমি একটা ফুটবলের কথা বলবো, দুই ভাই, হুম। ঘানার। বয়টেন। বইটাই। হ্যাঁ, কেভিন প্রিন্স বোয়াটেং আর হলো বইটাই। আপনার ইয়া জেরোমে বোয়াটেং। তো বইটাই, হ্যাঁ, দুই ভাই দুই জার্মানিতে দল। বোয়াটেং জার্মানির ডিফেন্ডার, আর কেভিন প্রিন্সও সে জার্মানিতে ছিল, কিন্তু দেখা গেল জার্মান টিমে আর তার চান্স পাওয়ার সুযোগ নাই, সে হুম। নিজের দেশে চলে গেল। হুম। ঘানা। এই টাইপের, হ্যাঁ, ঘানাতে। তো এই টাইপটা, এই কাহিনীটা সম্ভবত আমাদের হামজার ক্ষেত্রে হয়েছে, তবে এই ক্ষেত্রে হ্যাঁ। বলবো যে বাংলাদেশ সৌভাগ্যবান, বাংলাদেশ হামজাকে পাইছে এই হিসাবে। জি, আমি অবশ্যই, মিলন ভাই মানে কি যেন এটা বিশাল সৌভাগ্যের বিষয়। মিলন ভাই, হ্যাঁ বলেন হ্যাঁ, আপনি। বলেন। না, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে শুধু জার্মানি না, ফ্রান্সেও কিন্তু বেশিরভাগ এরকম ফুটবলার অনেকেই আছে যারা ফ্রান্স বিশ্বকাপ জয়ী দল, তার ওই দলেও কিন্তু আপনার বংশোদ্ভূত ফুটবলার বা প্রবাসী ফুটবলার কিন্তু অনেকেই আছে আপনার। না না, ওই যে গ্রিজমান ওই যে যদি ওই যে ওই বলেন। যে দৃষ্টিতে, না, হ্যাঁ। মিলন ভাই, হুম। যেমন জিদান হ্যাঁ, কিংবা হ্যাঁ। লাস্টে যে 2018 সালে যে ফ্রান্স যে চ্যাম্পিয়ন হলো, ওখানে 17 জন হুম। ফুটবলার ছিল হুম। আপনার অন্য বংশোদ্ভূত অন্য দেশে, বাট হ্যাঁ। ওখানে জন্ম, তারা ওখানে ভালো করছে, ওখানে ওদের হুম। ফ্রান্স ন্যাশনাল টিমে খেলে ফেলতেছে। কিন্তু ওই যে যেটা বইটাঙ্গের কথা যেটা বললাম, দুই ভাইয়ের দুই দেশে খেললো, এখানে হলো আহ ফ্রান্সে সুযোগ না পাওয়ার ফলে অনেকে দেখা যাচ্ছে তার নিজের দেশে চলে যাচ্ছে। হয়তো আমরা ওই মরক্কোতে বইটাঙ্গের কি উদাহরণটা এরকম জানি। প্লেয়ার আছে না? হ্যাঁ, আছে আছে, আরেকজনের কার যেন আমার নামটা মনে আসতেছে না। মশির ভাই ঠিক ধরছেন, আরেকটা আলোচিত এরকম একটা জুটি আছে, দুই ভাই দুই দেশে খেলে, বুঝছেন? তো ওই যে ফ্রান্সে যেটা বললেন কিংবা ইয়া বললেন, ওই যে কি যেন বলে, মিলন ভাই কার কথা বলছিলেন? তো এরা হলো ওখানে কিন্তু জন্ম নিচ্ছে, ওরা ভালো খেলছে, ওই দেশে থেকে যাচ্ছে, নিজ দেশে যাচ্ছে না। কিন্তু ওই ক্ষেত্র বিশেষে নিজ দেশে কয়েকজন ফুটবলার যায়, সেক্ষেত্রে হামজা চৌধুরী একজন। তো ওই যেটা বলতেছিলাম যে ওখানে সে সুযোগ পায় নাই, বাট বাংলাদেশে সুযোগ পাইছে, এটা বাংলাদেশের জন্য সৌভাগ্য। আর বাংলাদেশ যদি তার হাত ধরে যদি ভালো কিছু করতে পারে, তাহলে আমি বলবো যে দিন শেষে ওইটাই বড় অ্যাচিভমেন্ট হবে। এখন সোহেল, একটা বিষয় কি আপনি বলতে পারেন যে ধরেন রিয়েলিটিটা আসলে কোথায়? আপনি চিন্তা করেন, ভারতের র্যাঙ্কিং কিন্তু 126, বাংলাদেশের র্যাঙ্কিং কিন্তু 185। আর একজন হামজা চৌধুরী কি পুরো বাংলাদেশ দলটাকে একা টানতে পারবে কিনা? আপনার কাছে কি মনে হয়, মানে বাংলাদেশের প্লেইং পজিশন বা বাংলাদেশের স্ট্যান্ডার্ড বা বাংলাদেশের যে বাকি ফুটবলার যারা আছে তাদের সঙ্গে তুলনাটা করে হাবিয়ার কাবরেরা কোন কৌশলে খেলাবে, বা আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, আমি প্রশ্নটার আনসার দিচ্ছি। ওই হুম। এই প্রশ্নটার প্রথম অংশটা আমি মশির ভাইয়ের জন্য তুলে রাখছি, আমি নিজেও আচ্ছা। বলতেছি, মশির ভাইও বলবেন পরে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আহ, যে বাংলাদেশে হামজাকে দিয়ে আসলে কতটুকু কি করতে পারবে পুরো টিম, কি করতে পারবে, এটা এই প্রশ্নটার এইটুকু আমি মশির ভাইয়ের জন্য রেখে আমি আপনার আনসারটা দিচ্ছি। প্রথম কথা, আমি কিন্তু একটু আগেই বলছি যে বাংলা খেলাটা কিন্তু 11 জনের খেলা, এটা একজনের খেলা না, এটা টিম গেম। এখন টিম গেমে যখন আপনি একটা সাইড, সেই ডিফেন্ডার, সে সর্বোচ্চ মিডফিল্ড পর্যন্ত খেলতে পারে, সে কিন্তু আপনার উইং এ খেলবে না, ফরওয়ার্ডে খেলবে না, কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডে উনি খেলবে না। ওনাকে সর্বোচ্চ আপনার ওনার পজিশন অনুসারে উনি আহ উনি ডিফেন্সিভ ডিফেন্ডার, মিডফিল্ড। উনি, হ্যাঁ, ডিফেন্সিভ মিডফিল্ডার, উনি সর্বোচ্চ মিডফিল্ড পর্যন্ত উনি কাভার করতে পারবেন। ওনার ক্ষেত্রে হয়তো সুনীল ছেত্রীকে উনি আটকে দিবেন, সুনীল ছেত্রীকে গোল করতে দিবেন না। কিন্তু বাংলাদেশে একজনকে তো গোল করতে হবে, উনি এদিকে আটকালেন ভালো খেলে, ইন্ডিয়াকে গোল করতে দিলেন না, কিন্তু বাংলাদেশের তো আপনার এই যে জীবন আছে কিংবা তকু বর্মন আছে, তাদেরকে তো গোল করতে হবে। তো এখন আমাদের একটাই প্রবলেম, আমরা সবসময় দেখি যে আমরা গোল করার মানে এই ল্যাকিংসটা অনেক বেশি। তো ফিনিশারের আলহামদুলিল্লাহ এটা অভাব। বলা যায়, হ্যাঁ, ফিনিশারের অভাব। কিন্তু গত কিছুদিন ক্যাব্রেরার অধীনে কিন্তু এই জিনিসটা একটু উন্নতি করছে কিছুটা, এটা বলা যায়। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে যেহেতু এটা টিম গেম, জামাল
সরি হামজা চৌধুরী যে হাইপটা নিয়ে আসছে এবং উনি যে মানে ফুটবল খেলেন, উনি চেষ্টা করবেন ওনার মানটা ধরে রাখতে। কিন্তু ওনার সাথে ওনার যে বাকি টিমমেটরা আছে তারা যদি ওনার সাথে তাল মিলাতে পারে ঠিক মতো, মানে খাঁটি বাংলা বলা যায় তাল মিলানো, ঠিক মতো তাল মিলাতে পারলে আশা করি ভালো কিছু হবে। তো বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড যেটা বলছিলেন, বাংলাদেশের স্ট্যান্ডার্ডটা আসলে এটা সাউথ এশিয়া মানে অনেক সময় দেখা গেল যে আমরা ভুটানের সাথে হেরে যাই। আমরা যখন ভুটানের মতো দেশের কাছেও হারি, তখন স্ট্যান্ডার্ডটা কোথায় সেটা আমাদেরকে আসলে বিবেচনা করা দরকার। আমরা সৌদির হক নিশ্চয়ই এগুলি স্টাডি করেই আসছেন। তো উনি ভালো করে বুঝবেন যে আমার যাদের সাথে আমি খেলবো তারা কে কোথায় কি অবস্থায় আছে। এবং উনি যদি উম, দেখা গেল যে একটা প্লেয়ারকে একটা পজিশন মধ্যে একটা বল দেওয়া এবং তার কাছ থেকে বল রিসিভ করা, এই জিনিসটা যদি হামজা চৌধুরী কিছু করাইতে পারেন তো একটু, কিন্তু আমার আমার মনে হয় না যে খুব বেশি ইয়ে হবে, এটার জন্য সময় লাগবে। কারণ একটা ভালো মানের ফুটবলারের সংস্পর্শে আসার পরে কিছুদিন সময় লাগবে অন্যদের কিছু চেঞ্জ হতে, কিছু চেঞ্জ হবে আমার মনে হয়। আশা করি কিছু চেঞ্জ হবে, তবে এই ম্যাচে ওই চেঞ্জটা দেখতে পাবো এটা আশা করাটা বোকামি হবে। আশা করি বলতে কিছু ভালো ফুটবল দেখবো আশা করি। কিন্তু ভারতের সাথে জিততে পারবো কিনা এটা এখনই বলা যাচ্ছে না। আমি আমি আশা মশির করি ভাইয়ের কাছে যে, যাবো। হ্যাঁ, মশির থ্যাংক ইউ। ভাই আপনি, আমি ওই যে প্রশ্নটার প্রথম অংশটা আপনি কিভাবে দেখছেন বিষয়টা, যে বাংলাদেশ হামজা চৌধুরীর আসলে এই ইয়াটা আহ, তার উপস্থিতিতে মানে বাকি ফুটবলাররা কতটুকু নিজেদেরকে মেলে ধরতে পারবে, আপনি আপনি কিভাবে এই জিনিসটাকে দেখছেন, কি মনে হ্যাঁ, করছেন? এটা মানে ডিফিকাল্ট হবে প্র্যাকটিক্যালি চিন্তা করলে। মানে আপনি যেটা বললেন যে ভারতের সাথে জিততে পারা, এটা তো একজনের কাজ না, তো সবাই মিলে করবেন। আমি মনে করি যে হামজা চৌধুরীর কারণে অন্যরা সবাই ইন্সপায়ার্ড ফিল করবেন। আর তারা মানে যদি হামজা চৌধুরীর নেতৃত্বটাকে বা তার যে অভিজ্ঞতা, রাইট, এরকম টপ লিগে খেলা, ওটার যে অভিজ্ঞতা সেটা থেকে উনি যা শিখেছেন সেটার একটা প্রতিফলন অবশ্যই মাঠে দেখা যাবে। তার কমিউনিকেশন এবং তার ডিরেকশন, অনেক সময় দেখা যায় যে গোলকিপিং বা ডিরেক্ট মানে ডিফেন্ডার, এই পজিশন গুলো কিন্তু ক্যাপ্টেন্সির জন্য ভালো। অনেক সফল ক্যাপ্টেন আছে, রাইট, যারা ডিফেন্সিভ মিডফিল্ডার বা ইভেন গোলকিপার হিসেবে সবসময় নেতৃত্বের দেখিয়েছেন। এবং তারা কিন্তু অনেক সময় ডিসাইডিং ফ্যাক্টর হয়ে আসছেন, যেমন বুফন, রাইট, এরকম উদাহরণ আছে, চিরাভার ছিল, রাইট। সো ইয়েস। জাস্ট গোলকিপার, মানে আমি জানি ক্যাসিয়াস। যে হামজা চৌধুরী ইজ নট গোলকিপার, বাট মানে আমি বলতেছি যে ওনার যে নেতৃত্ব, সেটার ইম্প্যাক্ট কিন্তু অবশ্যই আমরা পেতে পারি। স্ট্রাইকারের গোল করার যে প্রয়োজন সেটা উনি হয়তো ডিরেক্টলি কন্ট্রিবিউট করতে পারবেন না, কিন্তু যদি ভালো পাস, তারপরে আহ, আর ডিফেন্স, এগুলো যদি আহ, দেখা যায় যে ইমপ্রুভ হয়েছে, তাহলে আমি মনে করি যে ওইটার একটা বেনিফিট স্ট্রাইকাররা নিয়ে আসতে পারে। ঠিক আছে। আপনার আপনার না একটা এই ক্ষেত্রে জিনিস আমি মানে মিলন ভাইয়ের কাছে একটু কোশ্চেন করবো, মিলন ভাই। বলেন বলেন বলেন। আপনি তো আমাদেরকে কোশ্চেন অনেক করলেন, এখন আমি আপনাকে একটা কোশ্চেন করি। জি। সেটা হচ্ছে যে আমরা তো হামজা চৌধুরীর কন্ট্রিবিউশন কেমন হবে, কি হবে, দলে কি অবদান রাখবে, অন্যরা কি সহযোগিতা কেমন করবে, এগুলো আমরা বলতেছি। কিন্তু এখানে সবচেয়ে বড় যে বিষয়টা, খেলাটা হলো গোলের খেলা, দিন শেষে গোল করতে হবে, গোল না হলে জয় আসবে না। তা আমরা আপনি আমাদেরকে একটু জানান যে বাংলাদেশ টিমে আসলে এই যে স্কোরিং এর ফিনিশিং এর যে দক্ষতা সম্পন্ন কোন ফুটবলারকে আসলে খেলাইতে পারেন, কে এই ক্ষেত্রে এগিয়ে আছে, মানে কে আসলে ইয়ার সাথে টিউনিংটা করতে পারবেন ভালো, হ্যাঁ, একটা হামজা ভালো হামজার প্রশ্ন সাথে? করেছেন। খুবই ভালো একটা প্রশ্ন করেছেন সোহেল। আমি যেটা বলবো, দেখেন আপনি যদি আমাদের লাইন আপটা দেখেন, আমাদের আহ, গোলরক্ষক হয়তো শ্রাবণ বা মিতুল মার্মা যে কেউ একজন থাকতে পারেন। আর আপনার ডিফেন্ডার পজিশনে আপনার তপু বর্মন থাকছেন। তারপরে আমাদের তপু বর্মনের সঙ্গে আহ, আমাদের তাজ উদ্দিন আছেন, আমাদের অন্য আরো কয়েকজন ফুটবলার থাকবেন, তারিক কাজী আছেন, কাজেমাল কুরেশি থাকবেন হয়তো একটু। তারপরে মিডফিল্ডে জামাল ভুঁইয়ার সঙ্গে আপনার হয়তো ওই পজিশনে হামজাকে খেলাতে পারে। সাদউদ্দিন উইং এ, লেফট উইং এ খেলতে পারে। তো রাইট উইংয়ে হয়তো মোরসালিন থাকতে পারেন। আপনার মূল কথাটা বা মূল কাজটা হবে আপনি চমৎকার কিছু ক্রস ফেলবে বা কিছু ভালো ধরেন লং রেঞ্জের বল দিতে পারে বা ভালো পাস দিতে পারে আপনার হামজা। এখন এগুলো রিসিভ করার দায়িত্ব যারা যারা থাকবে সেই
ফ্রন্ট লাইনে আমাদের আছে রাকিব হোসেন, বসুন্ধরা কিংসের ফুটবলার, অত্যন্ত ভালো ফুটবলার এবং ক্ষিপ্র গতির স্পিড। আমাদের মোরসালিন আছে। আমাদের নতুন একটা প্লেয়ার এবার আপনি জানেন, আলামিন, এবার পুলিশে খুব ভালো করেছে। আপনার যতদূর মনে পড়ে, আপনি হয়তো সোহেল মনে থাকতে পারে, বসুন্ধরা কিংসে হারিয়েছিল এবং হারানোর ম্যাচে কিন্তু হুম, আলামিনের গোল ছিল এবং সে খুবই হুম। দ্রুহ অ্যাঙ্গেল থেকে গোলগুলো করেছে, গোলটা করেছিল। তো এই যে প্লেয়ার, এর সঙ্গে ফয়সাল আহমেদ ফাহিম আছেন, ইব্রাহিম আছেন, আমাদের এই ফুটবলারদেরকে কাজে লাগাতে হবে। অর্থাৎ আপনার যদিও হামজার সঙ্গে ট্রেনিং এর খুব কম সময় পেয়েছে, হামজা রবিবারে 16ই মার্চ তার শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে শেফিল্ড ওয়েডনেসডের যে ম্যাচটা ছিল ওই ম্যাচটা খেলেই বিমান ধরেছেন। 17 তারিখে আপনার ঢাকায় বাংলাদেশে এসেছেন সিলেটে, 17 তারিখ সারাদিন আপনার সিলেটে কাটিয়ে 18 তারিখ সন্ধ্যার দিকে এসেছেন বাংলাদেশে। দেখেন আপনার সেশন কিন্তু তিনি পাননি। 19 তারিখে তিনি একটা মাত্র সেশন পেয়েছেন বসুন্ধরা কিংসে আপনার সন্ধ্যার সময়। তারপরে 20 তারিখ সকালবেলা তাই তিনি গিয়েই কিন্তু চলে গেছেন হচ্ছে গিয়ে শিলংয়ে। কিন্তু ওখানে গিয়েও 20 তারিখে তিনি কিন্তু ওই অর্থে ট্রেনিং করতে পারেননি, কারণ বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে আপনার হোম অ্যাডভান্টেজ যেটা বলে সেটা নেওয়ার চেষ্টা করছে ভারত। তো ওই জায়গা থেকে কিন্তু ফ্লাড লাইট দিচ্ছে না, মাঠে সমস্যা করছে, ভাড়া করে মাঠ নিয়ে খেলা করতে হচ্ছে বা ট্রেনিং করতে হচ্ছে। ওই জায়গায় কিন্তু হামজার যে বোঝাপড়াটা আপনার অন্য ফুটবলারদের সঙ্গে, সেই সুযোগটা কতটুকু পেয়েছে। অর্থাৎ আজকে এবং গতকাল এই 2 দিন মাত্র 2টা সেশন কাবরেরা তাদেরকে নিয়ে একটা ফাইন টিউনিং, যেটা আপনি বলছিলেন ফাইন টিউনিং এর কথা, ওইটা করার সুযোগ পেয়েছে। এখন আপনি যত বড় মানেরই ফুটবলার হন না কেন, আপনাকে কিন্তু একটা দলের সঙ্গে ওত করে নিতে হবে বা অ্যাডজাস্ট করতে হবে। আপনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন, সবচাইতে আপনি নিজেই বললেন ওয়ার্ল্ডের সবচাইতে টপ 1 এবং 2 দলের ভিতরে, লিগের ভিতরে একটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। সেখানকার একজন ফুটবলার সেই স্পিড, সেই গতি, সেই স্কিল, সেই স্টাইল, সেইগুলোকে কিন্তু এইখানে এসে দাম করে তার কিন্তু নিচেই চলে যাবে। অর্থাৎ তার গতির সঙ্গে আপনার তপুর গতি মিলাইতে পারবেন না, তার গতির সঙ্গে আপনি মোরসালিনের গতি মিলাইতে পারবেন না। সে যে গতিতে একটা বল রিসিভ করবে বা একটা বল নিয়ে উঠে যাবে, সেটা কিন্তু তাল মেলাইতে আপনার আর একটা স্পিডি প্লেয়ার দরকার আছে। আপনার সেটা শেফিল্ড ইউনাইটেড হতে পারে, সেটা লেস্টার সিটিতে হতে পারে, কিন্তু সেই এক্সপেকটেশনটা আপনি যদি বাংলাদেশের কাছে করেন, এটা কিন্তু আপনার জন্য ভুল হবে। তো ওই জায়গায় যদি কতটুকু আপনি যেটা বললেন কতটুকু পারবে, ওইখানে যদি একটা ভালো বল আসে, ভালো একটা ক্রস ফেলে এবং সেই ক্রসটা যদি ভালোভাবে ফিনিশ করতে পারে, দেন বাংলাদেশের একটা ভালো চান্স থাকবে। এবং আমি আশাবাদী যে সেরকম কিছু বাংলাদেশ করতে পারবে। তো এক্ষেত্রে আচ্ছা। একটা জিনিস আমার মনে হয় যে মিলন ভাই, সেটা জি, হচ্ছে এই যে প্র্যাকটিসের যে ঘাটতিটার কথা বললেন। জি, তো ওই প্র্যাকটিসের ঘাটতির কারণে বোঝাপড়া তৈরি হওয়ার যে সময়টা, সেই সময়টা তো আসলে বেসিক্যালি পায় নাই। তো হ্যাঁ, আপনি মানে কি মনে করেন যে আরেকটু সময় পেলে জিনিসটা, বোঝাপড়াটা একটু ভালো হলে টিমের স্পিরিটটা একটু বাড়তো? হ্যাঁ, 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 এখানে এখানে দুইটা জিনিস হয়েছে। ভারত সবসময় কঠিন প্রতিপক্ষ এবং ভারত সবসময় কিন্তু ক্রিটিক্যাল প্রতিপক্ষ। আমি বলবো ভারতের বাংলাদেশের সঙ্গে বেশিরভাগ ম্যাচগুলোই ভারত কিন্তু জিতেছে শেষ সময়ের গোলে। অনেক ম্যাচ আছে যে ম্যাচগুলো এক এক গোলে ড্র হচ্ছে, ম্যাচটা ড্র বলেই নিয়তি বলে আমরা ধরে নিচ্ছি, ম্যাচটা জয় বলেই আমরা নিশ্চিত ধরে নিচ্ছি। সেই ম্যাচটা কিন্তু শেষ মিনিটে, ইনজুরি টাইমে, যোগ হওয়ার সময় সুনীল ছেত্রী, ওয়ান অ্যান্ড অনলি সুনীল ছেত্রী কিন্তু বাংলাদেশের হৃদয় ভেঙেছেন। এই সুনীল ছেত্রীকে আপনারা জানেন অবসর ভেঙে ফিরিয়ে এনেছে ভারত। আবার এই সুনীল ছেত্রী কিন্তু গত 19শে মার্চ মালদ্বীপের সঙ্গে ওই স্টেডিয়ামে যে ম্যাচটা, কামব্যাক ম্যাচে গোল করেছেন। দেখেন সুনীল বিহীন ইন্ডিয়া যে 5টা ম্যাচ খেলেছিল, 5টা ম্যাচে ইন্ডিয়া হেরেছিল। আপনি দেখেন সুনীল ফিরতেই কিন্তু 3-0 বলে ভারত জিতেছে মালদ্বীপের বিপক্ষে, যেখানে ভিকি একটা গোল করেছেন, আপনার লিস্টন কোলাসও একটা গোল করেছেন এবং শেষ গোলটা করেছেন সুনীল ছেত্রী। অসাধারণ তার বুস্ট আপ, মেন্টাল বুস্ট আপ। এবং সুনীল আসার ফলে ভারতের যে মনে করেন যে তাদের ভিতরে এক ধরনের অনুপ্রেরণা, তাদের ভিতরে এক ধরনের মোটিভেশন আসছে, এইটাকে ট্যাকেল করার জন্য কিন্তু আমাদের হামজা চৌধুরী আছেন। এখন হামজা চৌধুরী সহ অন্য ফুটবলাররা কতটুকু এই ভারতকে আটকাতে পারবে, এটাই হচ্ছে আমার প্রশ্ন। এক্ষেত্রে যদি আচ্ছা। ফাহামিদুলকে যদি রাখা হতো, ফাহামিদুলকে আনা হয়েছে, ফাহামিদুলকে হ্যাঁ, ট্রেনিং করানো হয়েছে, একটা হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিস ম্যাচও খেলছে। তো হ্যাঁ, হ্যাঁ, এক্ষেত্রে কি মানে আসলে ফাহামিদুল মানে কতটা পটেনশিয়াল ছিল, এবং তাকে যদি রাখা হইতো এই ঘাটতিটা কি মানে পূরণ হইতো, কিংবা আপনার ইয়ার সাথে, হামজার সাথে টিউনিংটা ভালো হইতো ভালো আপনার? হতো। হ্যাঁ, এটা এটা সোহেল ভাই, আপনার সঙ্গে দুইটা পয়েন্ট আমি কথা বলবো। একটা হচ্ছে দুইজন ফুটবলারই কিন্তু ইউরোপিয়ান। আপনার একজন খেলে ইতালিয়ান সিরি ডি তে, একজন খেলে ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটিতে ধারে খেলতে শেফিল্ড ইউনাইটেডে।
অর্থাৎ তাদের স্টাইল, ইউরোপিয়ান ফুটবলের স্টাইল আর বাংলাদেশের সাবকন্টিনেন্ট বা দক্ষিণ এশিয়ার স্টাইল এক না। তো সেই ক্ষেত্রে অবশ্যই ফাহমিদুলকে তো কোচ কাবরেরা নিজেই স্কাউটিং করেছেন এবং তিনি নিজেই খুঁজে এনেছেন এবং তিনি সুযোগ দিয়েছেন যে বাংলাদেশ দলে তিনি খেলবেন। বাট এইখানে এই ফাহমিদুলকে আনা নিয়ে এবং তার বিদায় নিয়ে অনেক ঘটনা কিন্তু এরই মাঝে বাংলাদেশের ফুটবলে ঘটে গেছে। আপনিও জানেন, মশিউর ভাইও জানেন, এবং এই ফাহমিদুলকে আসলে কেন আনা হলো, কেন কাবরেরা তাকে নিয়ে আসলেন এবং কেন তাকে বিদায় দিলেন, এটা একটা রহস্যই বটে। তো আমরা যতদূর জেনেছি যে তার শ্রাবণের সঙ্গে একটা মিসকমিউনিকেশন, এক ধরনের বাদানুবাদ হওয়ার ফলে তাকে ফিরিয়ে দিয়েছেন এবং তাকে আরো সময় দেওয়া প্রয়োজন, এই ধরনের কথা বলছেন। তো আপনি যেটা বললেন ফাহমিদুল থাকলে আমাদের অবশ্যই ভালো হতো। যদিও ফাহমিদুলের খেলা আমি দেখি নাই, বা যে ম্যাচটা হয়েছে সৌদি আরবের তাইফে, ওই কন্ডিশনিং ক্যাম্প চলাকালীন সময়, ওই সময় ফাহমিদুল যতদূর শুনেছি হ্যাটট্রিকও করেছিলেন, কিন্তু ক্লোজ ডোর হয় আমরা কিছু দেখি নাই। তো ফাহমিদুলের বিষয়ে কিন্তু না দেখে আমি কোনো মন্তব্য করতে পারবো না। শুধু এই অ্যাজাম্পশনটুকু করতে পারে যে যেহেতু ইউরোপিয়ান লিগে খেলে এবং ইতালির মতো একটা সিরিয়ার সিরি ডির একটা বড় ক্লাবে খেলছে, তো অবশ্যই ভালো ফুটবলারই হবেন। ওই জায়গা থেকেই বলবো ফাহমিদুল এবং আপনার হামজা যদি ফাইন টিউনিংটা হতো, আবার বাংলাদেশ অবভিয়াসলি বাংলাদেশ দলের জন্যই ভালো হতো। আর মশিউর ভাই অনেক কিছু বলতে চাচ্ছিলেন এই জি জি, বাংলাদেশ জি, বলেন। ফুটবল হ্যাঁ, বিষয়ে। আমি বলতে চাচ্ছিলাম যে এখানে সিন্ডিকেটের ভূমিকা আছে নাকি, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করেছি যে আলফাজ, সাবেক জি ফুটবলার, জি প্রথিতযশা, তো উনি যেমন এটার একটু সমালোচনা করেছিলেন যে হামজা জি চৌধুরী জয়েন করছেন রাইট দলে। জি তারপরে প্রথমে আমি ভেবেছিলাম যে এটা বোধ হয় উনি জাস্ট প্লেন, মানে একটা বলছেন যেভাবে হয়তো সাপ্লাই চেন তৈরি হচ্ছে না বা এই জাতীয় কোন একটা পয়েন্ট অফ ভিউ থেকে বলছিলেন, বাট পরে আরেকটু ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে এখানে সিন্ডিকেটের একটা ব্যাপার আছে। এই বিষয়টা জি। কি আপনারা হ্যাঁ, কেউ আমি একজন আমি আমি খোলাসা আমি করবেন? আমি হ্যাঁ। এর উত্তরটা আমি দিচ্ছি একটু। সিন্ডিকেটের বিষয়টা হচ্ছে বাংলাদেশের ফুটবলের পুরনো সংস্কৃতি এবং একটা চর্চিত সংস্কৃতি। এটা হচ্ছে একটা নেগেটিভ কালচার আমি বলবো। যে আপনি যদি আহ বড় ক্লাবে খেলেন, আপনি যদি আবাহনী ক্লাব অথবা বসুন্ধরা কিংসের মতো বড় ক্লাবের ফুটবলার হয়ে থাকেন, আপনি যদি বেঞ্চে বসে থাকেন, তারপরেও কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন। এটা হচ্ছে রিয়েলিটি, আমরা যেটা দেখছি। আবার অনেক ফুটবলার ম্যাচ টাইম অনেক বেশি পাচ্ছে, তারা প্রিমিয়ার লিগে তাদের নিজস্ব ক্লাবে, সেটা হতে পারে আরামবাগ, সেটা হতে পারে আপনার মোহামেডান, হতে পারে আহ, অন্য যে কোনো ক্লাব, কিন্তু পুলিশ বা সাইড স্পোর্টিং বলেন বা এখন নতুন ফোর্টিস এফসি, যে ক্লাবেরই হোক না কেন, কিন্তু তারা ভালো খেলেও কোচের নজর কাটতে পারছে না। সো সিন্ডিকেটের প্রশ্নটা কিন্তু এসেই যায়, আপনি অস্বীকার করতে পারবেন না। তো আমি একটা জিনিস বলবো, সিন্ডিকেট কি আছে? আমি উত্তর দেবো আছে। এটা কোথায় আছে আমি বলবো, আমার দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি যে আমাদের দেশে তৃণমূলের কিছু কোচ আছে, যে কোচ তারা চিন্তা করে তার ফুটবলারই শুধু খেলবে, অন্য ফুটবলারকে ট্রায়াল দেওয়ারও সুযোগ দেওয়া হবে না। এটার অভিজ্ঞতা আমি নিজে বলবো, আমি নিজে অনেকগুলো ম্যাচে এগুলো দেখেছি ট্রায়ালের বিষয়ে। আমি ইভেন আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আছে, আমার চাচাতো ভাইকে আমি ঢাকায় নিয়ে এসেছিলাম তাকে ট্রায়াল দেওয়ার জন্য। আমি কোচের নাম সঙ্গত কারণেই বলতে চাচ্ছি না, আমাদের বাংলাদেশের প্রিমিয়ার লিগের খুবই নামকরা একজন কোচ, তাকে মাঠে নামিয়ে ট্রায়াল দেওয়ার একটা সুযোগ দেননি। এটা আমার ক্ষেত্রে যদি হয়, সাধারণ একটা গ্রামের ফুটবলার যারা কোনো কোচ চেনেন না, কোনো বড় ক্লাব চেনেন না, বড় ক্লাবের জার্সি পরেননি, হতে পারে স্কিল, তার স্কিলটা শো করার সুযোগ পান না। তো এই জায়গা থেকেই সিন্ডিকেটের বিরুদ্ধে বহুদিন ধরেই সবাই কথা বলছেন, দর্শকরা কথা বলছেন। আমাদের হামিদুলের ক্ষেত্রে কি হয়েছিল, মূল ঘটনাটা আপনাকে একটু খুলে বলি। হামিদুল এলেন সৌদি আরবে, তাকে খুব উষ্ণ অভ্যর্থনা দেওয়া হলো, ওয়ার্ম রিসিপশন দেওয়া হলো, এবং হামিদুলকে নিয়ে উচ্ছ্বসিত হয়ে গেলেন কোচ। তো এই বিষয়গুলো কিন্তু ভালো লাগেনি বাংলাদেশের ন্যাশনাল টিমের কিছু ফুটবলারের, আমাদের যতদূর জেনেছি বা শুনেছি। তো এই বিষয়গুলো অর্থাৎ হয় কি, আপনি যখন লোকাল ফুটবলারদের সঙ্গে প্রবাসী ফুটবলারদের অ্যাডজাস্ট করানোর চেষ্টা করবেন, সেখানে কিন্তু শুরুতে তাদেরকে স্ট্রাগল করতে হয়। আমি জামাল ভুঁইয়ার কথা বলবো, জামাল ভুঁইয়া কিন্তু প্রথমবার এসে সুযোগ পাননি, দ্বিতীয়বার এসে সুযোগ পেয়েছেন। আপনার তারেক কাজীকেও সেই পরীক্ষাটার মধ্য দিয়ে যেতে হয়েছে, আপনার কাজেম আল কুরেশিকেও একইভাবে স্ট্রাগল করতে হয়েছে, তারপর ন্যাশনাল টিমে তারা নিজেদের শো করার পরে এখন হয়তো স্থায়ী একটা জায়গা পেয়েছেন। তো এই যে লোকাল ফুটবলারদের সঙ্গে প্রবাসী ফুটবলারদের যে একটা দ্বৈরথ বলেন বা একটা দল বলেন, এটাও কিন্তু সিন্ডিকেটের একটা পার্ট। অর্থাৎ কোনো কোনো না কোনো কোচ হয়তো বলছেন যে তুমি ওই প্লেয়ারটাকে ওইভাবে পাস দিও না,
বল দিও না, বিষয়টা ওই গড। রকমই হয়েছে তাইফে। আপনার শ্রাবণ বারবার শ্রাবণের কাছ থেকে বল চেয়েও ফাহমিদুল পাননি। তখন তিনি এক্সাইটেড হয়ে গেছেন যে তুমি কেন আমাকে বল দিচ্ছ না। তখন শ্রাবণ জিজ্ঞাসা করছেন যে তুমি কেন আমার সঙ্গে এভাবে কথা বলছো। তখন আরো বেশি এক্সাইটেড হওয়ার পরে ফাহমিদুল জিজ্ঞাসা করছে যে তুমি কোচ নাকি কাবরেরা কোচ। ঠিক ওই কথা শুনে কাবরেরা ওই মুহূর্তে ফাহমিদুলকে তুলে আনেন মাঠ থেকে। মাঠ থেকে তুলে নেওয়ার পরে ফাহমিদুল সরাসরি কোচকে জিজ্ঞাসা করেন যে কাবরেরা তুমি কোচ নাকি শ্রাবণ কোচ। এইটা ইগোর সমস্যায় লেগেছে কাবরেরাকে, আমরা যতদূর শুনেছি কাবরেরা এইটা মাইন্ড করছে। আপনি যত বড় মানে ফুটবলারই হন না কেন, কোচকে কিন্তু আপনি জবাবদিহির জায়গায় আনতে পারেন না, এটা কিন্তু রুলসে হুম পড়ে না। হুম ওই হুম জায়গায় কাবরেরা কি করলো, ওই রাতে ফাহমিদুলকে, ফাহমিদুল কিন্তু তার ভুলটা বুঝতে পেরেছে ওই রাতে, এবং হুম ভুল হুম বোঝার পরে ফাহমিদুল কিছু চকলেট নিয়ে শ্রাবণের রুমে গিয়েছে। রুমে যাওয়ার পরে শ্রাবণকে সরি বলেছে এবং বলছে যে আসলে আমি ওইভাবে বলতে চাইনি, সরি বলে দুজনের ভিতরে কথাবার্তা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, যা হওয়ার যতটুকু হওয়ার। এরপরে কাবরেরা রুমে গিয়েছেন, ফাহমিদুল গিয়ে কোচকে বলছেন কোচ সরি। তখন কোচ তাকে বলছেন যে তোমাকে আমি ডাকতাম সকালে, তুমি এসেছো ভালো হয়েছে, তোমার সঙ্গে আগামীকাল সকালে কথা হবে। এটুকু বলে শেষ, এবং সকালবেলা টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন ফাহমিদুল আমাদের সঙ্গে ঢাকা যাচ্ছেন না। এরপর ফাহমিদুলকে ইতালিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এইবার আমি আসি সিন্ডিকেটের বিষয়ে। হুম আপনি যে কথাটা বলছেন মূল ফ্যাক্টটা ফাহমিদুলের সঙ্গে এইটা ঘটেছে, বাট ফাহমিদুল তো অলরেডি হাইপ তুলে ফেলেছে। বাংলাদেশের এক শ্রেণীর দর্শক বা সাপোর্টার বা যাই বলেন, তারা কিন্তু ফাহমিদুল সম্পর্কে এক ধরনের খোঁজ খবর নিয়েছেন। তারপরে যখন তিনি ওই প্রস্তুতি ম্যাচে 10 গোল বা 12 গোল যাই হোক হওয়ার ম্যাচে হ্যাটট্রিক করেছেন, এগুলো যখন আমাদের মিডিয়ায় এসেছে, ফাহমিদুলের প্রতি মানুষের ইন্টারাকশনটা বেড়েছে এবং আগ্রহটা বেড়েছে। কিন্তু যখন তিনি বাংলাদেশের সমর্থকরা শুনতে পেলেন ফাহমিদুলকে ইতালিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এইটা নিয়ে তাৎক্ষণিক এক ধরনের রিয়াকশন তৈরি করেছে বাংলাদেশের এই সমর্থকরা। এবং এখানেও কিন্তু আমার যেটা মনে হয় সিন্ডিকেটের একটা পার্ট থাকলেও থাকতে পারে। কেন বলবো, কারণ কাবরেরার কিন্তু কিছু কিছু সমস্যা বা কিছু কিছু পয়েন্টগুলো আপনি যে লক্ষ্য করেন, প্রথমে বাংলাদেশ দলের যে 38 জনের দল করলো সেইখানে কিন্তু 8 জনকে কোনো ট্রেনিং ছাড়া বাদ দিচ্ছে। অর্থাৎ আচ্ছা তাদেরকে প্রাথমিক স্কোয়াডে রাখছে, তারপরে তাদের খেলা না দেখে ট্রেনিং না দেখে আপনার ওই প্লেয়ারদেরকে বলে দিছে যে তোমরা দলে নাই। তাহলে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে তুমি 38 জন কেন ঘোষণা করলে, ওই 8 জনকে খেলা না দেখে কেন বাদ দিলে? হুম সেকেন্ড প্রশ্ন হচ্ছে আপনি ইয়াতে সৌদি আরবে নিয়ে গেলেন যে 30 জন, একজন বাদ ছিল হামজা চৌধুরী, 29 জন। এই প্লেয়ারদের ভিতরেও কিন্তু কিছু প্লেয়ারকে আপনি বাদ দিয়েছেন, যেসব প্লেয়ার হচ্ছে লিগে ফুল 90 মিনিটস খেলেছে। আর কিছু প্লেয়ারকে আপনি চূড়ান্ত দলে রাখলেন যারা বসুন্ধরা কিংস বা অন্য বড় ক্লাবে মাত্র পুরো সিজনে 73 মিনিটস খেলছে, অর্থাৎ মাত্র 73 মিনিট খেলছে। এখন আপনি যদি কোনো সাধারণ দর্শক হন, আমি চন্দন রায়ের কথা বলবো, সে বসুন্ধরা কিংসের আপনার হচ্ছে বেঞ্চের প্লেয়ার, তাকে কোচ সুযোগ দিচ্ছে চূড়ান্ত স্কোয়াডে 22 জন 23 জনের ভিতরে। আর যে প্লেয়ারটা ফুল 90 মিনিটস খেলছে ফুল সিজন, তার জাজমেন্ট আপনি তাহলে কোথায় করলেন? তাহলে কি এখানে সিন্ডিকেটের প্রশ্ন আসে কি আসে না? আপনি নিজেই বুঝতে পারেন। তো এই জায়গাগুলো যখন বসুন্ধরার প্লেয়ার ফার্স্ট প্রায়োরিটি পায়, বেশি প্রায়োরিটি পায়, বা আগুনের প্লেয়ার, এগুলো সবসময় সেটা ক্রিকেটেও হয় ফুটবলেও হয়। আপনি যখন ধরেন আগুনেতে খেলবেন, আপনি ন্যাশনাল টিম কনফার্ম। এটা দুই কারণে করে। একটা কারণ হচ্ছে আপনি বলেন ধরেন আমাদের ন্যাশনাল টিমের প্লেয়াররা সারাক্ষণ কিন্তু ট্রেনিং এর ভিতর থাকে, হুম হাই ফ্যাসিলিটিস পায়। আপনি হুম ক্লাবে আপনার প্লেয়ারকে কতটুকু ফ্যাসিলিটি দিচ্ছেন? আপনি আবাহনীর প্লেয়ার, কিন্তু আপনার ক্লাবের যে ফ্যাসিলিটি দিচ্ছেন ওই আবাহনীর প্লেয়ারকে আপনি যখন সাইন করাবেন, সে কিন্তু সৌদি আরবে ট্রেনিং কন্ডিশনিং করছে ন্যাশনাল টিমের আন্ডারে। তো হুম হুম, আপনার প্রিভিলেজটা আপনি কোথায় পাচ্ছেন? আপনার ফুটবলারকে কিন্তু আপনি দুই জায়গায় সুযোগ দিচ্ছেন, একটা হ্যাঁ ন্যাশনাল টিমে একটা ক্লাব লিগে। এবং আপনি জানেন আপনার প্লেয়ার যখন ন্যাশনাল টিমে একটা ন্যাশনাল ফরেন কোচের আন্ডারে ট্রেনিং করবে, অবভিয়াসলি সে লোকাল লিগেও ভালো করবে। তো হ্যাঁ এই সুযোগগুলো, এই সিন্ডিকেট কিন্তু সবসময় চলে। এটা আবাহনীতেও ছিল, বসুন্ধরা কিংসেও আছে। এই সিন্ডিকেশন এবং লোকাল ফুটবলারদের যে সিন্ডিকেশন, এই সব মিলাই কিন্তু বাংলাদেশের ফুটবলের র্যাঙ্কিংটা আস্তে আস্তে তলানিতে যাচ্ছে, 125 নেমে যাচ্ছে। মানে আপনি পাইপলাইনের প্লেয়ারকে সুযোগ দেবেন না, আপনি পাইপলাইনের বড় প্লেয়ারকে আপনি মাঠে খেলার শো করবেন না, আপনি বেঞ্চের প্লেয়ারকে আপনি নিয়ে খেলাবেন। এবং এই জেমিডের কিন্তু চাকরিটা গিয়েছিল এই কারণেই, যখন জেমিডের আপনার অনেক প্লেয়ার ছিল যাকে সবসময় তিনি হচ্ছে গিয়ে তার সিন্ডিকেটের ওই জায়গা থেকেই সুযোগ দিতেন, আলটিমেট আচ্ছা সুযোগ পেতেন। মিলন ভাই, এই জায়গাতে আমি হ্যাঁ একটা জিনিস আপনাকে জানতে চাই, বলেন সেটা হচ্ছে বলেন যে বলেন। ন্যাশনাল টিম কিংবা মানে ফুটবলে হলো ক্লাব বলেন টিম ন্যাশনাল টিম বলেন, ফুটবলের কোচই শেষ কথা।
জি। কোচ যাকে সুযোগ দেবে, কোচ কিন্তু রোনালদোকেও ওয়ার্ল্ড কাপে একাদশে রাখে নাই। রাখেন রোনালদো না, ইয়েস, কত এক্স্যাক্টলি। ফুটবলার পর্যন্ত রাগ করে হুম। উঠে চলে গেছে, কান্না করতে চলে করতে গেছেন। বের হয়েছে, আমরা দেখছিলাম। হ্যাঁ, হ্যাঁ, দেখেছি। তো এই ধরনের অনেক বড় বড় ফুটবলারকেও কিন্তু কোচ বসায় রাখেন। এটা হ্যাঁ। কোচের আসলে তার নিজস্ব চিন্তা চেতনা কিংবা নিজস্ব প্ল্যান রাইটস। পরিকল্পনা কিংবা ইচ্ছা যাই বলেন, হ্যাঁ। হ্যাঁ, অনেক হুম। সময় নিজস্ব ইচ্ছার কারণে, ওই যে ইগোর কথা বললেন। হ্যাঁ। এখন এই জায়গাতে যখন কোচের ইচ্ছাই সর্বশেষ কথা, তখন সিন্ডিকেটের বিষয়টা, তার মানে কি আমরা কি এটা আপনার কথা অনুসারে বলতে পারি যে কাবরেরার মতো একজন বিদেশি মানুষও বাংলাদেশের নোংরা সিন্ডিকেটের মধ্যে ঢুকে গেছে? এটা হতে কি পারে, এটা হতে কি পারে, এটা উড়িয়ে দেওয়ার অবকাশ নেই। কেন বলছি এটা মানে উড়িয়ে এখানে দেওয়ার এখানে তার স্বার্থটা কি? সিন্ডিকেটের মধ্যে ঢুকতে তার স্বার্থ কি? এখানে তার স্বার্থটা আসলে অভিযোগ আমি বলতে পারবো, কিন্তু প্রমাণ তো নেই। কিন্তু আমি একটা বিষয় বলতে পারি যে আসলে স্বার্থটা ওইটাই হতে পারে, এটা যে আপনি একটা বড় ক্লাবের আন্ডারে, আপনি 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 স্বার্থের কথাটার আগে আপনি বাদ দেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এই পদগুলোতে যারা আছে বা থাকে, তারা সবসময় কোন কোন ক্লাবের রিপ্রেজেন্ট করে? আপনি কাজী নাবিলের কথা বলবেন, উনি কিন্তু আবাহনীর আবার ডিরেক্টর। আপনি বসুন্ধরা কিংসের একজন আছেন, উনি কিন্তু সিনিয়র কিন্তু ভাইস প্রেসিডেন্ট। তো এই যে আপনি যখন দেখবেন যে আপনার চাকরিদাতাই হচ্ছে ফুটবল ফেডারেশনের হর্তাকর্তা, আপনি কিন্তু একটা জায়গায় আসলে অবশ্যই আপনি চিন্তা করবেন যে না, আমার চাকরিটা আপনি কেন এটা যদি হতো ধরেন কাবরেরা না হয়ে একটা মনে করেন হাই প্রোফাইল কোচ হতো, দেন মনে করেন যে সেটা ক্রুসিয়ানি, ডিডো, তারপরে আপনার আরেকজন ছিলেন ডাস কোচ, যেটা লোডভিগ ডি ক্রুইফ, তাদের হুম, কিন্তু চিন্তা চেতনা আপনি এই লেভেলের কোচের সঙ্গে মানতে পারবেন না। কারণ কি, তাদের একটা গার্ড ছিল। ডিডোর আপনার মনে আছে যে রাগ করে যখন ব্রাজিলিয়ান ডিডো যখন চলে গেলেন, তার ওই সময় কিন্তু হুম, হুম, তার একাদশে হস্তক্ষেপ করার কারণেই কিন্তু তিনি রাগ করে চলে গিয়েছিলেন। তো এদের কোচের প্রোফাইলটা হয় কি, যে তিনি কিন্তু ন্যাশনাল টিমটা ফার্স্ট হচ্ছে কাবরেরা বাংলাদেশকে দিয়ে শুরু করছে, তার আগে কিন্তু তার ন্যাশনাল টিমের কোনো প্রোফাইল ছিল না। তো এই ক্ষেত্রে তার ন্যাশনাল টিমের প্রোফাইল বা সিভি ভারী করতে হলে আমার ন্যাশনাল টিমে স্টে করতে হবে, আপনার চুক্তি রিনিউ করতে হবে। দেখেন কাবরেরার এবারের যে চুক্তিটা ছিল ডিসেম্বর পর্যন্ত, কাবরেরা নিজেও জানতেন না যে এটা রিনিউ হবে কি হবে না। তিনিও কিন্তু, কারণ কাবরেরার আন্ডারে বাংলাদেশের জয় কয়টা আছে? মাত্র 5টা জয়। আপনার 18টা ম্যাচ খেলছে একটা কোচ, যখন তার জয়টা আনতে পারছে না, তখন কিন্তু তার চিন্তা থাকে যে যেভাবে হোক আমার এই ফুটবল ফেডারেশনকে থাকতে হবে, আমার জয়টা অ্যাচিভ করতে হবে। এখন জয় আনতে গিয়ে আপনি দেখা গেল আপনার ওই ফুটবলারকে আপনি পাচ্ছেন না, আবার আপনাকে হয়তো কোনো না কোনো ভাবে কেউ বলছে যে তোমার এই পছন্দের ফুটবলারকে রাখতে হবে। আবার এটা বলার কিছু নাই, আপনি যে প্লেয়ার ম্যাচ টাইম খেলছে, যে প্লেয়ার মনে করেন প্রিমিয়ার লিগে হচ্ছে গিয়ে সবসময় 90 মিনিট খেলছে, তাকে বাদ দিয়ে আপনি আসলে একটা বেঞ্চের প্লেয়ার খেলানোর ক্যাবরেরা যৌক্তিকতাটা কি কি? ক্যাবরেরা কি লিগ চলাকালীন মাঠে থাকেন না? উনি কি খেলা দেখেন না? এইটা আসলে সব সময় তিনি থাকেন না, মানে বেশি। এবারে সব ম্যাচে তিনি কি দেখেছেন এটা কিন্তু আমি বলবো না। তিনি তাহলে উনি মোহামেডানের এক উনি ম্যাচ, কিসের ভিত্তিতে, না উনি কিসের ভিত্তিতে উনি এই প্লেয়ার সিলেক্ট করেন? উনি কি এই ক্লাব এই দেখে দেখে করেন নাকি খেলা দেখে করেন? এই যে একটা পয়েন্টে আসছেন, এটা হচ্ছে তার সহকারী, তার স্টাফ, তার কোচিং স্টাফ, এদের একটা মনে করেন যে সূক্ষ্ম ভূমিকা হলেও থাকে, এবং তার কিছু মুখস্থ দল আছে, মুখস্থ প্লেয়ার আছে। হ্যাঁ। আচ্ছা, তো সেই মুখস্থ প্লেয়ার কিন্তু থাকবে। আপনি আপনি জাস্ট জামাল ভুঁইয়াকে উদাহরণ দিন, জামাল ভুঁইয়া কি এবার ফার্স্ট সিজনে খেলেছে? আপনি উত্তর দেন। একদমই খেলা নেই, ক্লাবই তো তাহলে পাচ্ছিল না। ক্লাব পাচ্ছিলাম আবাহনীর সঙ্গে, শেষ মুহূর্তে জামাল ভাইয়ের একটা ঝামেলার কারণে জামাল ভাইয়া ক্লাব পায়নি, সেকেন্ড সিজনে এসে ব্রাদার্স তাকে নিয়েছে। আপনি একটা ম্যাচ টাইম বা একটা ফুল ক্লাবের ম্যাচে লিগে খেলা একটা প্লেয়ার, আর আপনি শুধু শুধু নিজে একটা ট্রেডিং করা প্লেয়ার, দুইটা প্লেয়ারের ডিফারেন্সটা কোথায় আপনি বলেন? সেক্ষেত্রে জামাল ভুঁইয়া অবভিয়াস চয়েস, অটো চয়েস, এবং নট অনলি অটো চয়েস, হি ইজ এ ক্যাপ্টেন অফ বাংলাদেশ ফুটবল টিম। আপনি এইটার ব্যাখ্যা এক্ষেত্রে আমাকে দেন। মিলন ভাই আরেকটা ইয়ে করে, মানে এই যে কোচই সর্বেসর্বা ঠিক আছে, কিন্তু হুম। একটা তো জবাবদিহিতার জায়গা থাকে, মানে কোচকে কি জবাবদিহি করতে হয় না কোথাও? অবশ্যই হয়। এখন কোচের জবাবদিহিতার জায়গাটা তো আপনার আছে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি বা ন্যাশনাল টিমস কমিটি। এখন ন্যাশনাল টিমস কমিটিতে কে আছে আপনি সেইটা খোঁজেন। আপনি দেখেন আপনাদের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কে। এইবার না হয় তাবিদ আল নিজে তার আন্ডারে রাখছেন, আগের বার সবসময় কাজী নাবিল থাকতেন। কোচ আনছেন কে? কোচ তো কাজী নাবিলেরই পছন্দ ছিল। আপনি সর্বে যখন সর্বা ওই বিষয়, হ্যাঁ, আপনি 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 ন্যাশনাল টিমস কমিটির ম্যানেজমেন্টের চেয়ারম্যান, অর্থাৎ আপনার জাতীয় দল ব্যবস্থাপনার চেয়ারম্যান হচ্ছে আবাহনীর ডিরেক্টর ইনচার্জ। তার 5টা প্লেয়ার যদি না হয়, আমার যদি আবাহনীর 5টা প্লেয়ার না রাখে, ওই আপনার ওই ডিরেক্টর ইনচার্জ যে কোনো সময় তো আপনাকে বলবে কোচ তোমারে আমি রাখবো না, এই চুক্তি রাখতেই পারে না।
আপনার কোনো সমস্যা নেই। আর এটা যদি হাই প্রোফাইল তার কোচ মানে হতো, মনে করেন সিস্টেমে অ্যাথলেট, সিস্টেমে পুরোপুরি গলদ, সিস্টেমে গলদ, তাহলে ইয়েস এই এক্সাক্ট, যদি সর্ষের ভিতরেই থাকে, ভূত আছে। হ্যাঁ, তা এখন আমাদের ফুটবল আগাবে কি করে? আগাবে কি করে, এইটাই তো মূল পয়েন্ট। আপনি আপনার একটা প্লেয়ারকে মনে করেন যে আপনার প্রথম কথা হচ্ছে আমাদের ঘরোয়া ফুটবল লিগের কাঠামো খুবই দুর্বল, আপনি নিজেও জানেন। যে জেলা ফুটবল লিগ গুলো নিষ্ক্রিয়, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফএ নিষ্ক্রিয়, জেলায় ফুটবল গুলো ভালোভাবে হয় না। আপনার ঢাকার বাইরের ফুটবলার সেভাবে আসতে পারে না, ঢাকা কেন্দ্রিক ক্লাব কালচার, এর ফলেই তো আমাদের ক্লাবগুলো তো মনে করেন যে কলাপস করে। আর ওখান থেকে আপনার পাইপলাইনে ফুটবলার পাই না বলেই তো আমরা বিদেশি ফুটবলের দিকে দ্বারস্থ হই। আমরা হামজাকে কেন নিয়ে আসছি, এত উচ্ছ্বসিত কেন? ওই কারণেই যে আমাদের ফিনিশার নাই, আমাদের একটা ভালো মিডফিল্ডার নাই, আমাদের একটা ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার নাই, আমাদের ভালো একটা ডিফেন্ডার নাই, আমাদের ইন্টারন্যাশনাল লেভেলের একটা প্লেয়ার নাই যাকে আমরা শো করতে পারি, যাকে দিয়ে আমরা আশা করতে পারি যে এই প্লেয়ারটা বাংলাদেশের ফুটবলের জন্য একটা কিছু করতে পারবে। সেই একটা কিছু করার আশা আচ্ছা, করে কিন্তু মিলন ভাই, হামজাকে নিয়ে এখানে আসা। ইয়া করে আমি মশিউর ভাইয়ের যে আপনাকে যে কোশ্চেন করছিল, ওই যে জি বলেন। আলফাস সম্পর্কে, হ্যাঁ, আলফা জি সম্পর্কে, ওখানে আমি একটা জিনিস বলতে চাই মশিউর ভাইকে। বলেন। সেটা বলেন। হচ্ছে আলফা সম্পর্কে যে অভিযোগটা উঠছে, উনি শেষ পর্যন্ত আসলে সোশ্যাল মিডিয়ার যেভাবে রিয়াকশন দেখাচ্ছে, ওই রিয়াকশনের কারণে আলফা পরে ক্ষমা এসেছে, দুঃখ হ্যাঁ। প্রকাশ করছে হ্যাঁ। ওনার মন্তব্যের কারণে। তবে হুম। আলফাজ একটা হলো হয়তো যে মিলন ভাই যে ব্যাখ্যা দিলেন যেভাবে সিন্ডিকেশনের কথা, সিন্ডিকেশনের তো আসলে আমরা উপস্থিতি দেখতেই পাচ্ছি, আমাদের আলোচনায় বোঝাই হ্যাঁ যাচ্ছে যে সিন্ডিকেশন আছে, এবং সিন্ডিকেশনের ফলে যে অনেক কিছু ঘটতেছে। কিন্তু আলফাজ আসলে সম্ভবত, ওই আমার যেটা মনে হয়, ওইভাবে চিন্তা না করে সে ওই যে সে নিজে এখন কোচ একটা ক্লাবের, মোহামেডান ক্লাবের কোচ, কোচই সব সিদ্ধান্ত নেন, কোচই বুঝেন সবকিছু যে কি করতে হবে না করতে হবে। ওই সিদ্ধান্ত থেকে ক্যাপ্টেন ফাহামিদুলকে বাদ দিয়েছে কিনা, এই বিষয়ে এভাবেই উনি মন্তব্যটা করছেন। উনি আসলে ওই প্যাস গোছের কথা কোনো কিছু চিন্তা করেন নাই হয়তো, হ্যাঁ। চিন্তা হ্যাঁ। না হ্যাঁ। করে উনি মন্তব্য করছেন যে হুম। কোচই এখানে সবে সবে কোচ ভালো মনে করে নাই, এখন মনে করছে যে এখন লাগবে না, হয়তো এই ওনার সেট আপের সাথে হয়তো যাচ্ছে না ফাহামিদুল। এই কারণে মানে আলফাজ এই মন্তব্যটা করছেন। তবে এখানে আলফাজ যে মন্তব্য করছেন, উনি সিন্ডিকেশনের পক্ষে হয়ে মন্তব্য করেন নাই। উনি আসলে কোচের ওই মানে একটা যে সার্বজনীন অবস্থান থাকে কোচের, ওই হুম, কোচের অবস্থান থেকে ওই জিনিসটা বিচার বিশ্লেষণ করে আলফাজ মন্তব্য করছেন। আসলে আসলে এমনি উনি বড় বড় মাপের ফুটবলার ছিলেন, কোচ হিসেবে মোহামেডানে কিন্তু উনি ভালো করতেছেন। মোহামেডানের আসলে দীর্ঘদিন মোহামেডান খুব ব্যাকফুটে ছিল, আলফাজের হাত ধরে কিছুটা হলো ফ্রন্ট ফুটে আসতেছে, হুম। এবার তো ভালোই করতেছে। তো হ্যাঁ, ওনার তো এক্ষেত্রে রেসপেক্টেবল ক্যারিয়ার ছিল। ক্যারিয়ার, অবশ্যই। হ্যাঁ, দুই অবশ্যই। হাজার তিন তো সালের এই সে ক্ষেত্রে, হ্যাঁ, চ্যাম্পিয়ন দলের সদস্য। হ্যাঁ, এই উনি গোলও করছিলেন সম্ভবত, হ্যাঁ, না, হ্যাঁ। হ্যাঁ। হুম। করছিলেন। হুম। তো এই ক্ষেত্রে মানে আলফাসকে একদম ভিকটিম করা, ওনাকে এই মানে অনেক সাপোর্টার দেখা গেছে যে না বুঝে অনেক গালাগালি করছে, করছে, এই হ্যাঁ, কারণে একটু হয়তো উনি বাড়াবাড়ি, শেষ আমার কাছে পর্যন্ত, এটা বাড়াবাড়ি মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, তো এই বাড়াবাড়ির কারণে ওনার মতো রেসপেক্টেবল পার্সন দেখা গেলো যে না, আমি নিজের সম্মান বাঁচাই, তো এই হুম। সম্মান বাঁচাতে গিয়ে উনি আসলে সরি বলছে। কিন্তু সরি উনি বলছে, ওনার হ্যাঁ। অবস্থানে যেভাবে বিশ্লেষণ করছেন, ওনার হুম। ক্ষেত্রে উনি ঠিক আছেন। কিন্তু হুম। আমরা যদি ওই গোড়ার দিকটা দেখি যে এখানে সিন্ডিকেশন আছে কিনা, সেটা আমরা বিশ্লেষণ করতে পারি, এবং হয়তো হুম, হুম। আলফাজ সেটা চিন্তা করে হয়তো বুঝতে পারবেন পরে। কিন্তু আমরা বিশ্লেষণ করে যেটা পেলাম আর কি, যে এখানে অবশ্যই সিন্ডিকেশনটা আছে, এবং এই সিন্ডিকেশনের কারণে আমাদের ফুটবল ধীরে ধীরে পিছিয়ে পিছাচ্ছে, যাচ্ছে। হুম। পিছিয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা ব্যাপার যে ক্রীড়া উপদেষ্টা মানে বেশ কড়া অবস্থান নিয়েছেন সিন্ডিকেটের বিরুদ্ধে, তাই না? আমি দু একটা ছবি দেখলাম সোশ্যাল মিডিয়াতে। এখন ছবি আসলে অনেক সময় কন্টেক্সচুয়াল হয় না, কিন্তু ওখানে দেখাচ্ছে যে তাবিথ আউয়াল আহ সাহেবের সাথে তার ছবি, ক্রীড়া উপদেষ্টার, ঠিক আছে, এবং তার নিচে লেখা যে হুঁশিয়ার করে দিলেন সিন্ডিকেটের বিরুদ্ধে। তো এই বিষয়ে কি কোনো তথ্য আছে যে হ্যাঁ। কি এটা অবস্থান এটা নিয়েছেন, মশিউর ভাই, তাবিথ আমি আউয়ালকে কিছু বলেছেন কিনা ডিরেক্টলি? এটা একটা জিনিস কি, মানে ইনস্ট্যান্ট যে রিয়াকশন যেটা, মানে পাবলিক রিয়াকশন যেটা, সে হিসাবে আপনার সরকারের একদম মানে স্পোর্টস এর সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা হলে ক্রীড়া প্রতিষ্ঠা, উনি যে স্টেপটা নিছেন এবং যেভাবে কথা বলছেন, এটা একটা প্রশংসনীয় উদ্যোগ আমি মনে করি। আমি এবং অনেকের সাথে কথা বলছি, অনেকেই বলছে যে না, এর আগে কখনো কোনো এই ক্রীড়া মন্ত্রী, এখন তো উনি উপদেষ্টা, মানে মন্ত্রণালয়ের হুম, দায়িত্ব, হুম, মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি ছিলেন, এই ধরনের মানে অনেক অভিযোগ তো সবসময় উঠে, কিন্তু এটা রেসপন্স করে ওইটাকে এটা একটা বৈঠক করা, কথা বলা, এটাকে আহ সামনে অ্যাড্রেস করা, এটা এর আগে কেউ কখনো করার নাই। এটা যেটা এবার আসিফ মাহমুদ শরীফ ভূঁইয়া করছেন।
তো এটা প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু এইটার পরবর্তীতে ওনার যে হুঁশিয়ারিটা, এটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে কিংবা হবে কিনা, এটা ফলো আপ হচ্ছে কিনা, ওইটা হলো মূল বিষয়। বাংলাদেশে হুম এটা শেষ পর্যন্ত মানে কখনো হয় কিনা, যেহেতু আমরা আশা করবো উনি তো মানে খুব তড়িৎ রেসপন্স করছেন এবং এটা নিয়ে মিটিং করছেন, সিন্ডিকেশনের অস্তিত্ব আছে, উনি নিশ্চয়ই তো বুঝতে পারছেন, জানতে পারছেন, জানতে পারার ফলেই মিটিংটা করছেন, আমরা এটা ধরে নিতে পারি। হুম যদি অস্তিত্ব নাই থাকতো, উনি যদি নাই বুঝতেন, তাহলে হয়তো এভাবে মিটিংটা করতেন না। ওনারা উনি শুধুমাত্র ক্রীড়া উপদেষ্টা না, উনি আবার সরকারের সবচেয়ে বড় মন্ত্রণালয় যেটা এলবিআরডি, ওটারও উপদেষ্টা, হুম ওটারও হুম মন্ত্রণালয়ের দায়িত্ব। তো এত ব্যস্ততার ফাঁকে উনি সিন্ডিকেশনের বিষয়টা নিয়ে উনি মিটিং করছেন। তো এখনো আমরা যেটা আপডেটটা জানি না, এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ বিএফএফ নিয়েছে কিনা কিংবা মন্ত্রণালয় নিয়েছে কিনা, কিন্তু হুম উনি যে ইনস্ট্যান্ট যে পদক্ষেপটা নিয়েছেন, এটা প্রশংসনীয় উদ্যোগ। হুম। আমিও মিলন ভাইকে বলবো, মিলন ভাই একটু মতামত জানাবে বিষয়ে। আমি ওই যেদিন মিটিংটা হলো ওই দিন প্রেস কনফারেন্সটাও কিন্তু ছিল আপনার হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আমরা সংবাদ সম্মেলন কভার করতে গেলাম এবং সংবাদ সম্মেলন শেষে তাবি তাওয়াল হচ্ছে কন্টিনেন্টালের যে রিসিপশন রুম, ওই শহীদ জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে যে একটা রুম আছে, ওই রুমের ভিতরে যে সমর্থকরা আছে তাদের সঙ্গে একটা মিটিং করেছেন। এবং তার আগে তিনি কিন্তু ক্রীড়া উপদেষ্টার সঙ্গে মিটিংটা করে এসেছিলেন। এরপরে তাবিত তাওয়াল কিন্তু সন্ধ্যার সময় বসুন্ধরা কিংস এর নাই বাংলাদেশ দলের প্র্যাকটিস দেখতে যান এবং প্র্যাকটিস দেখার ফাঁকে আমাদের সঙ্গে একটা অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে আমিও ছিলাম এবং ওইখানে তিনি যে কথাগুলো বলেছেন সেটা আপনাদেরকে একটু জানাতে পারি। যে তিনি যেটা বললেন যে ফাহমিদুলের বিষয়ে কোচ কাবরেরা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা সঠিক এবং কোচ কাবরেরা আহ, তাকে সময় দিয়েছেন এবং হামিদুল এখনো আন্ডার 18 লেভেলে খেলে। তো আমাদের সামনে জুনে বিশ্বকাপ বাছাইয়ের আরো দল ম্যাচ আছে এবং তার সঙ্গে সাফের যে অন্যান্য যে আন্ডার 20 বা বয়স ভিত্তিক টুর্নামেন্ট গুলো আছে সেখানে সেই পরিকল্পনায় হামিদুলকে রেখেছেন কোচ। এবার মন্ত্রীর সঙ্গে বা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে যে মিটিংটা হয়েছে সেটাও তিনি ব্যাখ্যা করেছেন এইভাবে যে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিষয়গুলো নিয়ে তার আলোচনা হয়েছে। এবং শুধু ওইটা না, মানে তার ব্যাখ্যাটা ছিল এরকম যে আসলে আমাদের একটা রুটিন মিটিং ছিল, যে মিটিং এর কথা হয়েছে আপনার কক্সবাজারের যে স্টেডিয়ামটা, তারপরে চিটাগাংয়ের স্টেডিয়ামটা এবং ঢাকায় জুনের আগে সরি এখন ঢাকা স্টেডিয়াম, এই স্টেডিয়ামটার বরাদ্দ নিয়ে অর্থাৎ এনএসসি অর্থাৎ জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে বাংলাদেশের যে বিভিন্ন আলোচনা বা এজেন্ডা থাকে ওইগুলো নিয়ে আলোচনা এবং তার একটা এজেন্ডা ছিল শেষ দিকে হামিদুল প্রসঙ্গ। এইটা হচ্ছে মূল ফ্যাক্ট, যেটা তাবিদওয়াল বলেছেন এবং ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ওইটাই ছিল কথা। এবং ক্রীড়া উপদেষ্টা পুরো বিষয়গুলো জেনেছেন এবং তিনি বলেছেন যে কোচ যেটা মনে করেন সেটা অবশ্যই ভালো করবেন, কোচের সিদ্ধান্তে তিনি রেসপেক্ট রেখেছেন এবং তিনি এই বিষয়গুলো নিয়ে আর খুব বেশি মানে ওইভাবে কোনো আপডেটেড কোনো বক্তব্য দেনও নেই এবং ক্রীড়া উপদেষ্টা এর পরে আর কোনো কথাও বলেননি আর কি। আমি যতদূর জানি যে ওই পর্যন্তই থেমে আছে, আমরা এই এই পর্যন্তই আর কি জেনেছি আর কি। তো এই আচ্ছা, ছিল আমার তাহলে কাছে মনে হচ্ছে শুনতে হ্যাঁ ভালোই একটা সমাধান হয়েছে। যা হয়েছে। হওয়ার হয়ে গেছে, এখন এটা তো আর পরিবর্তন করা যাবে না। আর হুম, ফিউচারের জন্য তো কনসিডারেশনে থাকছেনই ফাহমিদুল। থাকছে না, হ্যাঁ ফার্মাদি। ওকে, এখন এটা যত সিভিল ওয়েতে মিটমাট করা যায় মনে হচ্ছে এটা সেভাবেই হয়েছে। আর সিন্ডিকেটের ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটা আশাব্যঞ্জক। এবার তো আমরা কি একটু মানে মাঠের খেলায় ফিরতে পারি কিনা সোহেলের কাছে বা ইয়াতে যে অনেকক্ষণ ধরে আলোচনা করলাম শিলং এর পরিস্থিতি বা শিলং এ ইন্ডিয়া কতটুকু হোম অ্যাডভান্টেজ নিচ্ছে এবং ইন্ডিয়া আসলে ওইখানে যতদূর জানতে পেরেছি ট্রেনিং এর ক্ষেত্রে বাধাগ্রস্ত করছে, ফ্লাড লাইট বন্ধ করে দিচ্ছে, মাঠ ভাড়া করতে হচ্ছে ফুটবল ফেডারেশনের। এইসব বিষয়গুলো কি আসলে সোহেল কিভাবে দেখছেন বা মশুর ভাই আপনিও একজন সাধারণ দর্শক হিসেবে আপনার প্রতিক্রিয়াটা কি আসলে আচ্ছা, এটা নিয়ে আমি একটু বলি। সেটা হচ্ছে বলেন। শিলংয়ে তো আমাদের অনেক কলিগ শিলংয়ে এখন অবস্থান করছেন। অবস্থান করছেন, হ্যাঁ। মিলন ভাই, আপনার নিজেরও কলিগ ছিলেন আগে, মাসুদ ভাই প্রথম আলো, হ্যাঁ, উনিও হ্যাঁ। গেছেন, ওনার লেখাও পড়ছি। আবার হুম, এছাড়া আপনার চঞ্চল ভাই আছেন, অনেকে লেখা পড়লাম, ভিডিও দেখলাম। তো যেটা ওখানে মানে বাস্তবতা হচ্ছে, আপনার যেহেতু এটা ওই কোনো প্রীতি ম্যাচ নাই, এটা কিন্তু এফসি ম্যাচ। হ্যাঁ, এশিয়ান কোয়ালিফাইং গ্রাউন্ড।
তো নিয়ম অনুসারে ম্যাচের একদিন আগে অফিসিয়াল অফিসিয়াল সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকি আর কি আহ আপনার গেস্ট টিম। হুম, হোস্ট টিম হিসাবে ইন্ডিয়া যে সুযোগ মানে তারা হোম অ্যাডভান্টেজ নেবে, এটা যে কোনো দেশে হোম অ্যাডভান্টেজ নেই, এটা স্বাভাবিক বিষয়। ঠিক আছে। তো বাংলাদেশ কিন্তু হোস্ট টিম গেস্ট টিম হিসাবে আপনার সুযোগ সুবিধা পাওয়ার কথা সম্ভবত আজকে থেকে। হ্যাঁ, যেটা অফিসিয়াল সুযোগ সুবিধা পাওয়ার কথা আজকে থেকে। প্র্যাকটিস ভেন্যু মানে ম্যাচ ভেন্যু বলেন কিংবা প্র্যাকটিসের সুযোগ সুবিধা যা যা পাওয়ার কথা এগুলো আজকে থেকে পাওয়ার কথা। বাংলাদেশ কিন্তু গেছে আরো 2 দিন আগে। তো ওখানে বাংলাদেশ 2 দিন আগে গেল, সেটা বাংলাদেশের নিজস্ব ব্যবস্থাপনায় অ্যাকোমোডেট করতে হবে। এটা কিন্তু বাংলাদেশ যেমন ধরেন আপনি বাংলাদেশ সৌদি আরবে গেল ইয়া করার জন্য, কন্ডিশনিং ক্যাম্প করার জন্য। সৌদি আরব তো ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু আপনার অ্যাকোমোডেশন যেটা করা দরকার মানে আর্থিক ব্যবস্থাপনা কিংবা ওখানে তো অর্থ খরচ করা লাগছে বাংলাদেশে। সৌদি আরব তারা ইনভাইট করে নিয়ে যায় না, বাংলাদেশ নিজে গরজে গেছে ওখানে, তাই না? তো এখানে শ্রীলঙ্কা বাংলাদেশ 2 দিন আগে গেছে, ওখানকার কন্ডিশনের সাথে প্লেয়ারদের খাপ খাওয়ানো কিংবা ওখানে যদি বেশি প্র্যাকটিস করা যায়, প্লেয়ারদের মধ্যে বোঝাপড়াটা ভালো তৈরি হবে, কন্ডিশন সম্পর্কে ভালো জানা যাবে, এই সব চিন্তা ভাবনা করে হয়তো ওখানে গেছে আগে। তবে এক্ষেত্রে ইন্ডিয়া যে অসহযোগিতা মানে দেখাচ্ছে, এইটাই সিগনিফিকেন্ট। আপনি যে কোনো টিম আপনি মানে গেস্ট অ্যাডভান্টেজ যেটা পাওয়ার কথা মানে সুযোগ সুবিধা যেটা দেওয়ার কথা হয়তো একদিন আগে দেবেন, কিন্তু একটা টিম যখন আপনার মানে গেস্ট হিসেবে আসছে, তখন তারা যদি 2 দিন আগে 5 দিন আগে কিংবা 1 সপ্তাহ আগেও যায়, তারা যে সুবিধাটা চাইবে সেটা হয়তো ম্যাচ ভেন্যু যেটা জওহরলাল নেহরু স্টেডিয়াম যেখানে ম্যাচ হবে, সেই স্টেডিয়াম হয়তো আপনি এখন দেবেন না, কিন্তু আপনি অন্য যে সুযোগ সুবিধাগুলো দিতে হবে সেগুলা কিন্তু হ্যাঁ বাংলাদেশ টিমকে কিছু হয়তো দেখা গেল যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নিজস্ব মানে ব্যবস্থাপনায় মানে অর্থনৈতিক ব্যবস্থাপনায় তৈরি করতে মানে অ্যাকোমোডেশনটা করতে হবে, কিন্তু আপনার মাঠ দেওয়া, ওখানে ফ্লাড লাইট দেওয়া, এই বিষয়গুলো কিন্তু ইন্ডিয়ার পক্ষ থেকে দিতে হবে। এটা কিন্তু যে মানে চাইলে এখানে আপনি না করতে পারবেন না কিংবা বাধা সৃষ্টি করতে পারবেন না, যেটা ইন্ডিয়া করতেছে। বাংলাদেশকে ইন্ডিয়া এমন একটা মাঠে দিছে যেটা একটু এবড়ো খেবড়ো টাইপের মাঠ, যেখানে ফুটবলাররা সঠিকভাবে মুভমেন্ট করতে পারতেছে না, তারা দৌড়াইতে পারতেছে না কিংবা বল নিয়ে তারা যেটা আমাদের কোচ কাবরেরা যেটা নিয়ে খুব অসন্তোষ প্রকাশ করছেন, আমরা লেখাগুলো এত পড়লাম। তো এক্ষেত্রে দুইটা বিষয় যে আমি প্রথম যেটা বললাম যে আপনার যেহেতু অফিসিয়াল সুযোগ সুবিধা পাবেন ম্যাচ শুরুর একদিন আগে, এটা একটা মাথায় রাখতে হবে। সেকেন্ড হলো হোস্ট কান্ট্রি হিসেবে তারা একটা গেস্ট কান্ট্রিকে যেভাবে রেসপেক্ট করার কথা, আমি আমার মনে হচ্ছে যে এখানে টোটালি ল্যাক অফ একটা রেসপেক্টেশন এখানে আছে, মানে রেসপেক্ট সেভাবে ইন্ডিয়া করতেছে না। আরেকটা তাদের ইন্টেনশন হতে পারে যে হামজা চৌধুরী আসছে, একটা টিমটা একটা ভালো শেপে থাকবে, হ্যাঁ একটা বিভিন্ন অসুবিধা তৈরি করে এই টিমের শেপ নষ্ট করা, বোঝাপড়া নষ্ট করা, এই জিনিসটা করতে পারলে মানসিক ভাবে একটা চাপে রাখা, এটা একটা তাদের কৌশল হতে পারে, তবে এটা খুব বাজে কৌশল, এটা অ্যাকসেপ্টেবল না আর কি আমার মতে। তো সব মিলিয়ে যেটা আমার মনে হয় যে তারা স্বাগতিক হিসাবে হোস্ট কান্ট্রি হিসাবে যেটুকু সহযোগিতা করার কথা বাংলাদেশ টিমের সাথে, এটা টোটালি করতেছে না, খুবই বাজে ব্যবহার করতেছে। এটা খুবই দুঃখজনক এবং আমার মনে হয় যে এই বিষয়গুলা যদি কোনো ভালো গ্রাউন্ড থাকে বিএফএফ এর কাছে, এটা নিয়ে তারা এএফসির কাছে ফিফার কাছে যাইতে পারে যে একটা হোস্ট কান্ট্রি হিসাবে তারা এই ধরনের আচরণ গুলা করছে গেস্ট কান্ট্রির সাথে, গেস্ট কান্ট্রিকে তারা এই ধরনের সুযোগ সুবিধা গুলা দেয় নাই। এটা নিয়ে তারা ফিফা এএফসি তে অভিযোগ জানাইতে পারে, জানাইলে হয়তো ভবিষ্যতের জন্য একটা শিক্ষা হবে যে হোস্ট কান্ট্রি হিসাবে কি আচরণ করতে হবে, এই জিনিসটা তারা ইন্ডিয়া ম্যাচটা নিয়ে হয়তো করবে আমার বিশ্বাস, কিংবা একটু আচ্ছা, সতর্ক হবে আর কি। এই ম্যাচে যদি পরাজিত হয় তাহলে কি অপশন থাকবে বাংলাদেশের জন্য? না, অপশন আসলে বাংলাদেশ তো আপনার বাংলাদেশের গ্রুপে আছে কারা? হংকং, সিঙ্গাপুর, ইন্ডিয়া, বাংলাদেশ। এখন কোয়ালিফায়ার আপনার বাংলাদেশ পাবে হচ্ছে টোটালি আপনার 5টা ম্যাচ। আপনার এই ম্যাচ থেকে আমাদের পয়েন্ট তুলতে হবে, কারণ গ্রুপ চ্যাম্পিয়নরা সরাসরি চলে যাবে। গ্রুপ রানার্স আপটা আপনার বেস্ট 3 প্লাস গ্রুপ রানার্স আপ মিলে আপনার পরের রাউন্ডে যাবে। তো বাংলাদেশের আসলে আপনি হংকং এর সঙ্গে বাংলাদেশের একটা জেতার সম্ভাবনা আশা করা যায়। সিঙ্গাপুরের সঙ্গে আপনি পারবেন না, ইন্ডিয়ার সঙ্গে তো
সম্ভবই না আমি বলবো, কারণ র্যাঙ্কিং এ হাই প্লেয়ারও আবার সঞ্জিত থেকে ফিরে আনছে। তো বাংলাদেশের উচিত হচ্ছে যে এই ম্যাচে বাংলাদেশ যদি পয়েন্ট কাউন্ট করতে পারে এই এবারের ধরেন প্রথম ম্যাচ থেকেই, সেটাই বাংলাদেশের জন্য এনাফ হবে। এবং বাংলাদেশ যদি ঘরের মাঠের সুযোগ সুবিধাগুলো নিয়ে হংকং এর সঙ্গে বা সিঙ্গাপুরের সঙ্গে একটা অ্যাটলিস্ট ড্রও করতে পারে, যেগুলো আগে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই সবসময় তলানিতে থেকে শেষ করছে, সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ একটু 3 পয়েন্ট বা 4 পয়েন্ট নিয়ে যদি শেষ করে, দেন বাংলাদেশের র্যাঙ্কিংটা আপ হবে। হামজা চৌধুরীর জন্য একটা পজিটিভ সাইন হবে। হামজা জি। বাংলাদেশকে পরের ম্যাচগুলোতে অংশগ্রহণ করা বা তার মোটিভেশনটাও আর একটু বাড়বে, যে হ্যাঁ আমি এই কন্টিনিউ যেটা বলেছিলেন প্রেস কনফারেন্সে এসে, যে আমি বাংলাদেশের দীর্ঘদিন সার্ভিস দিতে চাই, সেটাও হুম তার হুম। মোটিভেশনটা বাড়বে। না হলে আজকে যদি ভারতের সঙ্গে খুবই বাজেভাবে হারে, তার নিজের ভিতরে একটা ডিমোরালাইজেশনটা আসতে পারে, ডিমোটিভেশনটা আসতে পারে। তো সব মিলাই বাংলাদেশের জন্য এই ম্যাচটা খুবই ভাইটাল এবং খুবই গুরুত্বপূর্ণ। ওই জায়গা থেকে আমি ভাবছি যে ম্যাচটা বাংলাদেশের অ্যাটলিস্ট ড্র করা উচিত আর কি। আচ্ছা, আর ইনজুরি রিস্ক মানে কেমন? আপনি ইনজুরি ধরেন চিন্তা করেন হামজা চৌধুরী ওইখানে খেলেন, রাইট? ওখানে রেফারিং অনেক বেটার হয়, তারপরে অবশ্যই মাঠের কোয়ালিটি বেটার হয়, তাই না? তো এইখানে হামজা চৌধুরীর মানে ইনজুরিতে পড়ার রিস্ক আছে কিনা? ইনজুরি আসলে প্রত্যেক ফুটবলারেরই আসলে চোটে পড়ার যে কোনো মুহূর্তেই সম্ভাবনা শতভাগ থাকে, কারণ আপনার হুম কখন কোন ফুটবলার কিভাবে কে কাকে ব্যাক ট্যাকেল করবে বা ফুটবলটাকে কন্ট্রোলে আনতে গিয়ে কে কখন ইনজুরিতে পড়বে এটা কিন্তু বলা যায় না। তো হুম এর বাইরে যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ধরেন হামজাকে মার্ক করে রাখলো 3 জন ফুটবলার, 4 জন হুম। ফুটবলার, মানে বাংলা ভাষায় যেটা বলে বোতলবন্দি, হামজা হ্যাঁ। তারপরে যদি বের হওয়ার মানে এক ধরনের চেষ্টা করে, তখন হয়তো তার একটা ব্যাট ট্যাকলে একটা ইনজুরিতে পড়তেও পারে। হুম এখন হুম সেই কনসার্নটা তার ভিতরে থাকবে। এবং সবচেয়ে বড় কথা আপনার হামজা কিন্তু, হামজার প্রফেশনাল ভ্যালু অর্থাৎ তার মার্কেট মূল্য কিন্তু অনেক। হুম হুম। এবং হামজা এটাই। আসার ফলে কিন্তু বাংলাদেশের টোটাল টিমের মার্কেট ভ্যালু বেড়ে গেছে। আরেকটা হ্যাঁ। জিনিস হচ্ছে হামজা শেফিল্ড ইউনাইটেডে কিন্তু পুরো 90 মিনিট খেলার সুযোগ পেতেন না বলে কিন্তু, সরি লেস্টার সিটিতে 90 মিনিট খেলার সুযোগ পেতেন না বলে তিনি লোনে চলে এসেছেন তার নিজের ইচ্ছায় শেফিল্ডে, এবং হুম সেখানে হুম। 11-এ খেলার সুযোগ পাচ্ছেন, কোচ তাকে ওই শর্ত দিয়ে খেলাচ্ছেন। এবং নিশ্চয়ই শেফিল্ড ইউনাইটেড চাইবে না যে আমার একজন প্লেয়ার বাংলাদেশের মতো তথাকথিত একটা দলে গিয়ে র্যাঙ্কিং হুম এর হুম। 190-এর দিকের তলে গিয়ে আমার প্লেয়ারটি ইনজুর্ড হয়ে আসুক। তাদের কাছে হ্যাঁ। কিন্তু প্রফেশনালিজমটা অনেক বড়। তো ওই কনসার্নটাও হামজার ভিতরে থাকবে, কিন্তু আমার যেটা মনে হয় যখন লাল সবুজের জার্সি গায়ে চাপিয়েছেন, 100-এর 110% হামজা দেওয়ার চেষ্টা করবে। বাকিটা আসলে ভাগ্য। তবে আমি আশা করবো হামজা যেন কোনো ইনজুরিতে না পড়েন, ইন্ডিয়ার কোনো প্লেয়ার যেন ব্যাট ট্যাকল না করেন। এবং মাঠটা যেহেতু ভালো মাঠ, আমি বলবো ঘাসের মাঠ, এবং এটা যে পোলো গ্রাউন্ড বলা হয়, জওহরলাল নেহেরু স্টেডিয়াম খুবই স্ট্যান্ডার্ড মাঠ। আইএসএল এর বেশিরভাগ ম্যাচগুলো হয় ওখানকার লোকাল ফুটবল, লাজং এফসি, শিলং লাজং যেটা ওখানকার খেলে ওই মাঠেই খেলে। তো সব মিলে এই মাঠে ইনজুরি মানে মাঠের দিক থেকে ইনজুরি হওয়ার সম্ভাবনা খুবই কম, যদি কেউ ব্যাট ট্যাকেল না করে বা কোনোভাবে পেছন থেকে না মারে বা কোনোভাবে আঘাত করার ইন্টেনশন নিয়ে যদি না খেলে, যে শুরুতেই হামজাকে আমরা বের করে দেবো মাঠ থেকে, এই হুম ব্যাড হুম। ইন্টেনশন না করলে আমার মনে হয় ইনজুরির সম্ভাবনা কম আছে। ফেয়ার প্লে যেটা খেলা, সেটা হ্যাঁ। যদি খেলে হ্যাঁ। ইন্ডিয়া। তো সব মিলে এটাই আর কি। তো আরেকটা জিনিস আমি আসলে হামজাকে যেহেতু প্রসঙ্গটা তুলছেন, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি এটা বলবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু হামজা অবভিয়াসলি বাংলাদেশের পুরো খেলার মধ্যমণি, আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছেন, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট স্টার ফুটবলার বাংলাদেশের ইতিহাসে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটের সাকিব আল হাসানের সঙ্গে তার একটা তুলনা হচ্ছে, এবং এটা নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যে ক্রিকেটের সঙ্গে ফুটবলের তারকাকে মেলানো? হ্যাঁ, আমি আহ, লক্ষ্য করেছি এটা যে অনেকেই এই ইটা নিতে চাচ্ছে আর কি, হাইপটা ধরতে চাচ্ছে বা ভাইরাল হওয়ার চেষ্টা করছে। ঠিক আছে যে মানে শুধু শুধু একটা দ্বন্দ্ব তৈরি করতেছে। হ্যাঁ, যে সাকিব আল হাসানের ছবি আর পাশে হামজা চৌধুরীর ছবি, একজন মানে ইংল্যান্ডে চান্স না পেয়ে খেলতে আসছে, আর একজন 17 বছর বা এরকম সার্ভিস দিয়েছে, এগুলো বলে আর কি একটা কোন্দল তৈরি করার চেষ্টা করছে শুধু শুধুই। আমি যার কোনো মানে আহ, দেখি না, গুরুত্ব দেখি না। কিন্তু অনেকেই মানে ডিভাইডেড হয়ে যাচ্ছে এটার কারণে। ঠিক আছে। আর বোঝাই যাচ্ছে যে আসলে এগুলো কিছু অসাধু মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এরা আর কি জাস্ট মানে কিছুটা হাইপ তৈরি করছে, যা বললাম।
তবে অবশ্যই এটা তো কম্পেয়ার করার মতো কোনো বিষয় না, তাই না? যে ইংল্যান্ডের জাতীয় দলে চান্স না পাওয়া এরকম অনেক হাই ক্যালিবার প্লেয়ার আছে। সো এটা কোনো অ্যাকচুয়ালি দোষের কিছু না বা অসম্মানের কিছু না। ইংল্যান্ড হচ্ছে যে একটা শীর্ষ টিয়ার 1 দল আর কি ওয়ার্ল্ডের। সো আর দুইজনের মানে স্পোর্টস ডিফারেন্ট, আলাদা। তারপরে সাকিব আল হাসান এখানে জন্মাইছেন, এখানে বড় হয়েছেন, এখানে খেলেছেন। আর তার বয়সও হয়েছে, তাই না? আর হামজা চৌধুরীর জন্য এটা সবকিছুই নতুন, তাকে আমাদেরকে মানে ওয়েলকাম জানাতে হবে। সে যাতে এটার একটা মোটিভেশন পায়। উনি ইংল্যান্ডে বড় হয়েছেন, তারপরে সেখানে খেলেছেন, সেখান থেকে বাংলাদেশে এসে খেলা। আহ তারপরে সবকিছু মিলিয়ে তার অ্যাডজাস্ট হতে টাইম লাগবে। তো আমি মনে করি যে এই বিষয়টা, কম্প্যারিজনটা হয়তো বেশি দিন চলবে না। আহ, প্রথম খেলার পরেই বা ধীরে ধীরে মানুষজন ওইটা বন্ধ করে দিবে, ওইগুলোতে অ্যাটেনশন দেয়া। আর আমি আরো লক্ষ্য করলাম যে মানুষজনের অনেক কৌতূহল, ব্যক্তি হামজা কেমন, তার স্ত্রী এবং সন্তান, রাইট? তাদের প্রতিও দেখা যাচ্ছে যে মানুষের আগ্রহ আছে। কেউ কেউ লিখেছেন যে বিস্তারিত, তাই না, তাদের জীবন নিয়ে। তো একজন মানে হিউম্যান হিসেবে আর কি তাকে মানুষজন দেখতেছেন। সে একজন অ্যাকচুয়ালি বাংলাদেশের বংশোদ্ভূত একজন পার্সন, এবং তার ভিতরে যে অন্যান্য দিকগুলো আছে একজন মানুষের মতো। এবং তিনি যে একটা স্যাক্রিফাইস করছেন এখানে খেলতে এসে, তাই না, কন্ট্রিবিউশন ওনার জন্য ভালো হবে, বাট আমরাও কিন্তু অনেক বড় কিছু পাচ্ছি। এটা এক অর্থে অবশ্যই উইন উইন সিচুয়েশন আমি বলবো। তো আমি বলবো যে পজিটিভই বেশি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে করেছি। কম্পারিজনের বিষয়টা নিয়ে আমি একটু হ্যাঁ, মুশফিকের সাথে একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে মিলন দা, আপনি নিজেই তো বললেন যে যখন হামজা চৌধুরী আসলো সিলেট থেকে হবিগঞ্জ গেল, ওই যে স্নানাগার, আপনি ওখানে নিজেও গিয়েছিলেন, ওখানে যে সাংবাদিকদের সাথে বা ওখানে সম্ভবত, কিংবা সিলেট স্টেডিয়াম এয়ারপোর্টে তখন সাংবাদিকদের সাথে তখন কথা হয়েছে সম্ভবত, তখন কোশ্চেনটা কোন এক সাংবাদিক প্রথম এই প্রশ্নটা তুলছেন, কম্পারিজনের বিষয়টা। এরপরে ওইটা সোশ্যাল মিডিয়াতে হাইপ হিসেবে উঠে আসছে। তো এই কোশ্চেনটা আসলে কেনই বা করলো, এটা আমার একটা বিশাল প্রশ্ন। যে হঠাৎ কেন সাংবাদিকদের ভিতর থেকে এই ধরনের একটা বিতর্ক উস্কে দেওয়ার মতো এক ধরনের, আমার কাছে এটা একটা অসুস্থ বিষয় মনে হয়েছে আর কি। এক্স্যাক্টলি আপনার সঙ্গে একমত। হ্যাঁ, এবং এই বিষয়টা মানে যার সবচেয়ে ট্যাকেল দেওয়ার কথা উনি সুন্দর করে ট্যাকেল দিয়ে দিচ্ছেন। হামজা চৌধুরী নিজে বলছেন যে এখানে আসলে কম্পারিজনে কিছুই নেই। কিছু নেই, হ্যাঁ। রাইট? হ্যাঁ, রাইট, অনেক রাইট। সুন্দর করে কথাটা বলেছে এবং তার কথাটা আমার খুবই পছন্দ হয়েছে। যে এখানে কম্পারিজনে যখন তার কাছে সাকিব আল হাসানের কম্পারিজনটা তুলে আনা হয়েছে, উনি বলছেন সাকিব আল হাসান উনি ওনার জায়গায়, আমি আমার জায়গায়, কম্পারিজনে কিছুই নেই। তো যেহেতু ওখানে আলাপটা হয়েছে, সোশ্যাল মিডিয়ার অ্যাটেনশন সিকার যারা, তারা তো এখানে এটাকে লুফে নিচ্ছে, এটা স্বাভাবিক, ঠিক না? তার হলো সেটাই। ব্যক্তিগত বিষয় যেগুলা, এগুলা নিয়ে অবশ্য আমি পজিটিভলি দেখি। মানে একজন খুব আলোচিত পার্সন যখন হয়, উনি ফুটবলার হোক কিংবা এবার যে কোনো হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে, কেউ যদি যখন আলোচনা আসে তখন তাকে নিয়ে সবাই চর্চা করে। তার ইনস এন্ড আউটস সবাই জানতে চায় যে সে আসলে কে, কে কি কেমন। আমরা চৌধুরী বিদেশে আছেন, বাংলাদেশি বংশোদ্ভূত। ওনাকে কিন্তু আমি আরেকটা দৃষ্টিতে অনেক ক্যারিবিয়ান বংশোদ্ভূত বলবো। ওনার বাবা কিন্তু ক্যারিবিয়ান, হ্যাঁ, রাইট? এটা হ্যাঁ, এই রাইট, রাইট। হ্যাঁ, ওনার অরিজিনাল ফাদার কিন্তু একজন গ্রেনাডিয়, গ্রানাডা, গ্রেনাডার, গ্রানাডা, গ্রানাডা, হ্যাঁ। গ্রেনাডার, তো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের। তো ওনার মায়ের সাথে যখন ডিভোর্স হয়ে যাওয়ার পরে আহ দেওয়ান হামজা মোর্শেদ। চৌধুরী তার মায়ের কাছে ছিল, নানির কাছে ছিল, হুম, কিংবা হুম, হুম। হ্যাঁ ওভাবে সে এরপর দেওয়ান এদিকে মোর্শেদ তার আসলে চৌধুরীর সঙ্গে কনসেপ্ট। বিয়ে হয় আর কি। হ্যাঁ, হ্যাঁ, দেওয়ান মোর্শেদ চৌধুরী তার মায়ের বিয়ে হয়েছে, এবং হ্যাঁ, দেওয়ান মোর্শেদ চৌধুরী কিংবা তার মা তাকে তাদের নিজেদের সন্তানের মতো করে লালন পালন করলেন, এবং বাংলাদেশি হিসেবেই আসলে মানে গড়ে বেড়ে তুলছেন। উঠেছে। হ্যাঁ, কিন্তু তার শরীরে কিন্তু ক্যারিবিয়ান রক্ত প্রবাহিত, এটা কিন্তু দেখতে অবশ্যই। পরিষ্কার। তো হম আমাদের উনি, অনুষ্ঠান বোধহয় সম্ভবত প্রায় শেষের দিকে আর কি। আমি আসলে হ্যাঁ, কনক্লুশন টানতে চাই দুজনের কাছে দুইটা প্রশ্ন দিয়ে। প্রশ্নটা আসলে একই, যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচের প্রেডিকশনটা বলবেন, ম্যাচ প্রেডিকশন। প্রথমে মুশির ভাই বলবেন যে ম্যাচ প্রেডিকশন কি, আমরা ম্যাচের পরে
মেলাবো কার কথাটা কতটুকু মেলে, হ্যাঁ এবং এরপরে সোহেল বলবেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার স্কোর লাইনটা কি হতে পারে। ফার্স্ট মশিউর ভাই বলেন আপনার জাজমেন্টের জায়গা হ্যাঁ, থেকে। মানে প্রেডিকশনে আসলে এটা তো ড্র অপশন আছে, তাই না? তো জি। আমাদের প্রেডিকশন কাইন্ড অফ ইকুয়াল, তবে ভারতের বিজয়ের দিকে একটু বেশি। আহ এটা প্রায় লাইক 40%, আর বাকিটা হচ্ছে ড্র বা বাংলাদেশ জেতার পসিবিলিটি দেখা যাচ্ছে 30% করে। তো 40-30-30 সেটা দেখা যাচ্ছে। সো আমি অ্যাকচুয়ালি অবশ্যই চাই যে বাংলাদেশ জিতুক, বাট আমার প্রেডিকশন হচ্ছে ড্র হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সোহেল এবার আপনি একটু বলেন আচ্ছা, আপনার আমি prediction। যেটা আমার প্রেডিকশন হলো, আমি একটু মুশারফের সাথে একটু ভিন্ন মত পোষণ করবো। হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে, প্রথমে একটু ফ্যাক্ট বলি। ফ্যাক্টটা হলো যে যেহেতু ইন্ডিয়া তাদের নিজেদের মাঠে খেলতেছে, হ্যাঁ হোম অ্যাডভান্টেজ তারা তাদের আছে। কিন্তু আমরা প্রিভিয়াস কিছু ম্যাচের কথা যখন বলবো, যেটা আমাদের মিলন দা আগেও বলছেন, যে দেখা গেলো যে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচটা ড্র হিসাবে চলতেছে, শেষ মুহূর্তে এসে বাংলাদেশ গোল খেয়ে হেরে যাচ্ছে। আমি যদি ওই সিচুয়েশনটাকে বিবেচনায় আনি, তা আশা করবো এবার শেষ মুহূর্তে বাংলাদেশ গোল খাবে না। আচ্ছা। হ্যাঁ, এবং আশা করবো গোল খাবে না। এবং আপনি মোসাল্লামের কথা বললেন, রাকিবের কথা বললেন। হ্যাঁ, তো আর 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 কি আছে? জীবন আছে। জীবন না আছে না জীবন নাই, টিমে? জীবন নাই, না, আচ্ছা, জীবনকে কাবরেরা জীবন নেই, রাখেন আচ্ছা, নাই। আপনার ইব্রাহিম আছে, ইব্রাহিম আছে। তো ফয়সাল আহমেদ আমাদের ফাহিম আছে, ফরওয়ার্ড আলামিন লাইনটাকে আছে। এখন হামজার দু একটা ডেলিভারিকে যদি রাখি, মোরসালিন হুম, এরা খুব মানে খুব ভালোভাবে রিসিভ করতে পারে, আমার এক্স্যাক্টলি। মনে হয় যে আমার খুব মন বলতেছে বাংলাদেশ 1-0 ব্যবধানে জিততে পারে। জিততে পারে হ্যাঁ? হ্যাঁ, আপনার মুখে আচ্ছা, ফুল চন্দন পড়ুক। পড়ুক, আমি সেম সেটা কথাটা চাই। বলতে চাচ্ছিলাম যে আপনার মুখে ফুল চন্দন পড়ুক, আমার বলার আগে আপনি বলে ফেলছেন। না, আমি 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 কেন বললাম যে হ্যাঁ বাংলাদেশ হয়তো কোনোভাবে যদি আপনার হামজার যে ইয়েতে হামজার ডেলিভারি দেওয়ার বলগুলোতে একটা যদি ক্যাপিটালাইজ করতে পারে বাস, ভালো ফাইন ফরওয়ার্ডরা, টেস্ট। আর যদি আর যদি হামজা যদি সুনীল ছেত্রীকে আটকায় দিতে পারে, হ্যাঁ, তাহলে আশা করি বাংলাদেশ 1-0 জিততে পারে। এটা ব্যবধান হয়তো বেশি হবে না, আমি 1-0 বললাম। এই ক্ষেত্রে আমি আসলে ফিনিশিংটা টানতে চাচ্ছি যে আপনাদের দুইজনের সঙ্গে পুরোপুরি একমত না হলেও আমি মশিউর ভাইয়ের সঙ্গে প্রায় কাছাকাছি, যে আমার কেন যেন মনে হচ্ছে, আমার প্রেডিকশনটা হচ্ছে বাংলাদেশ ড্র করবে। স্কোর লাইন হবে, গোল শূন্য ড্র হবে না, তবে ড্র হবে ম্যাচটা। আর যদি শেষ মুহূর্তে সোহেল যেটা বলেন এই ধরনের কোনো সিচুয়েশন থাকে, এবং শেখ মুরসালিনের আগেও আমরা দেখেছি খুব ভালো ভালো পজিশনে, সে মালদ্বীপকে কিন্তু বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বসুন্ধরা কিংসে যে গোলটা করেছিলেন বক্সের বাইরে থেকে, আপনার মনে থাকার কথা সোহেলের, তো এই লেবাননের কোয়ালিটির বিরুদ্ধে তো গোল করছে একটা। গোল করেছেন লেবাননের হ্যাঁ, বিরুদ্ধে গোল লেবাননের বিরুদ্ধে করেছেন, গোল করছে। লেবাননের বিপক্ষে করেছেন। তো এই ধরনের সিচুয়েশনে যদি বল পাই এবং মোরসালিন যদি সে কানেক্টটা যদি করতে পারে, তে কে বলতে পারে বাংলাদেশ হয়তো জিততেও পারে। আর ম্যাচটা যেহেতু ভারত বাংলাদেশ বলে কথা, সবসময় এই পারদটা, উত্তেজনার পারদটা থেকে বেশি, হাইপ থেকে বেশি প্রেসারটা ভারতের দিকেই বেশি থাকবে। আমি মনে করি ভারত ওই প্রেসারটাকে যদি জয় করতে পারে ভালো, না হলে অবশ্যই বাংলাদেশ জয় নিয়ে বাংলাদেশে ফিরবে, ঢাকায় ফিরবে, এই প্রত্যাশা করেই আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে আলোচনা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। ভালো থাকবেন, শুভরাত্রি। নাই।